আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো ছিল একটু কালচারাল, লাইক আমার বাবা মিউজিকের সাথে খুব অতপ্রতভাবে জড়িত ছিলেন। তো বাবার ছোটবেলা থেকে আসলে খুব ইচ্ছে ছিল যে আমাকে গান বিষয়ক মানে মহারথী টাইপের কিছু একটা করে তুলবেন আর কি। আমার ঝোঁকটা আবার ছিল একটু নাচের দিকে বেশি। আপনার যদি কোনো সমস্যা না থাকে আপনার বাবার নামটা কি আমরা একটু জানতে পারি? হ্যাঁ অবশ্যই। বাবার নাম শেখ করিমুল আলম। উনি একজন সরকারি কর্মজীবী ছিলেন। চাকুরির পাশাপাশি বাবা গানটাকে ভীষণ রকম ভাবে ধরে রেখেছে। আমি ছোট্ট করে আরেকটু আমার বাবার পরিচয়টা এখানে উল্লেখ করতে চাই। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, পাশাপাশি উনি কাজী নজরুল ইসলামের খুব পারিবারিক রকম ভাবে কাছের একজন মানুষ ছিলেন। তো যে কারণে আমি আই ফিল প্রাউড যে আমি প্রচন্ড রকম একটা ভালো বাবা এবং মানুষের সান্নিধ্য পাওয়ার সুযোগটা পেয়েছি। কালচারালি একটা সংস্কৃতি মনে একটা পরিবারের মধ্যে আপনি বড় হয়েছেন। জি। তারপর আলটিমেটলি বাবার ইচ্ছেটাকে আমার প্রাধান্য দিতে হলো, গানটাকে আমি একটু একটু করে করতে শুরু করলাম। প্রিয় শ্রোতা, আমি এখানে আপনাদেরকে একটু নোট করতে চাই যে আমাদের এখানে প্রথম যে প্রশ্নটি ছিল সেউতির কাছে যে আপনার বিবেকটাকে জাগানোর কাজ করেছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন। সেখানে সে 3 বছরের তার যে মেয়ে, সে মেয়ের কথা বলেছে এবং সেও আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আছে। ওর নামটা একটু জানতে পারি কি? একটু আগে কথা শুনছিলাম। হ্যাঁ, ওর ভালো নাম হচ্ছে সৌত্রিকা সাহাদ, আর ডাক নাম ভাষা। ওকে ভাষা বলে ডাকেন আপনারা? হ্যাঁ। এবং ও আমাদেরকে খুব স্বাভাবিক ভাবেই একটু ডিস্টার্ব করবে, কারণ 3 বছরের বাচ্চারা ডিস্টার্ব না করাটাই বরং অস্বাভাবিক। ও আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে স্টুডিওতে, কিছু সময় মাইক্রোফোন ধরার চেষ্টা করছে, কিছু সময় আমুর কোলে ওঠার চেষ্টা করছে এবং মাঝে মাঝে কথা বলবে। ওর একটা প্রেজেন্স থাকবে আজকের এই পুরো অনুষ্ঠানে, নিশ্চয়ই আপনারা সেটাকে অন্যভাবে দেখবেন না। জি বলুন। তারপর তো গানটা যখন আমি শুরু করলাম, আস্তে আস্তে আমার স্কুল লেভেলে নানা রকম কম্পিটিশন, নানা রকম প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করতে লাগলাম। রেজাল্ট এত ভালো ছিল যে বাবা খুব ডিটারমাইন্ড হলেন যে আমাকে একজন সঙ্গীত শিল্পী করবেন, অথবা আমাকে সঙ্গীত নিয়ে পড়াশোনা করতে হবে ভবিষ্যতে। তো সেরকম একটা জায়গা থেকে স্কুল আমি পেরুলাম। স্কুলের পড়ালেখার পাশাপাশি আমাকে অনেক কড়া স্কুলিং এর মধ্যে থাকতে হতো মিউজিকটাকে নিয়ে। এইভাবে করে মিউজিকটার মাধ্যমেই আমি সংস্কৃতির ছোঁয়াটা পেয়েছি। আর আমার দাদি ছিলেন বেগম আক্তারের সরাসরি শিষ্যা, যেটা উল্লেখ না করলেই নয়। তো এরকম একটা ব্যাকগ্রাউন্ড ছিল, বাট আমি আসলে হয়তোবা ওই বয়সের কারণে মূল্যায়নটা করতে পারছিলাম না, কারণ আমার ঝোঁকটা ছিল একটু নাচের দিকে। স্কুলের সময়টা মফস্বলে কেটেছে। কলেজটাতে আমি বাবা মা থেকে একটু সেগ্রিগেটেড হয়ে ঢাকা এলাম। ওই 3 টাইমটা আমার ঢাকাতে কেটেছে এবং বাবা মা থেকে সেগ্রিগেটেড হওয়ার কারণে আমার কিছু কিছু জিনিস যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে যে স্বাধীনতা পেয়েছি, আর যেটা খারাপ হয়েছে যে স্বাধীনতাটাকে কাজে লাগাতে পারিনি, মানে বাজে কাজে লাগিয়েছি। আসলে গানটার প্র্যাকটিসটা আমার বন্ধ হলো, আর একটু স্বাধীনচেতা ব্যাপারগুলো তখন নিজের মধ্যে জাগ্রত হতে শুরু করলো। কারণ আমি একমাত্র মেয়ে বাবার, ছোটবেলা থেকে বাবার ইচ্ছে এবং মায়ের শাসন এই দুটো মিলে খুব চাপে থাকতাম আমি। তো অনেক সময় মাঝে মধ্যে নিজের উপরে খুব মনেই হতো যে আমি সুযোগ পেলে এটা করে ফেলতাম, ওটা করে ফেলতাম। মা একটু বকা দিলে খুব জেদ কাজ করতো, হয়তো মা বকা দিল আমি জেদ করে এমন কিছু একটা করে ফেললাম যেটা আমি নিজেকেই হার্ম করে ফেললাম। হয়তো আমি হাতের কাছে ব্লেড পেলাম, আমি হাত কেটে ফেললাম। তো এইরকম কিছু জেদ কাজ করতে থাকলো। তারপরে কোন বিষয়টা নিয়ে আপনি এরকম হাতের উপরে মানে শরীরের উপরে অত্যাচার করেন? টিনেজ লাইফে আসলে আমার প্রথম প্রেমময় কিছু ঘটনা ঘটতে থাকে আমার লাইফে। তো ওই প্রেমময় বিষয়কে কেন্দ্র করে বাবা মার শাসন মানে করা থেকে করা হতে থাকে। তখন মায়ের শাসন বলতেই হচ্ছে ওই একটি জিনিসকে কেন্দ্র করে নানাবিধ শাসন আমাকে ফেস করতে হতো। কি ধরনের শাসন? আমি কখনো আমার বাড়ির ল্যান্ডফোন পিক করতে পারতাম না, আমার ওই অনুমতি ছিল না। আবার আমি কখনো কোনো বন্ধুর সাথে বন্ধুর বাড়িতে কোনো ফেস্টিভে দাওয়াতে যেতে পারবো না। মা স্কুলে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিয়ে বসে থাকতো বা কলেজে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিয়ে বসে থাকতেন। বেরোচ্ছি তখন মানে ওই টাইমটুকু আমি পেতাম না যে ক্লাসরুম থেকে বেরিয়ে আমি কোনো প্রয়োজনীয় কথাও ক্লাসমেটদের সাথে বা কাছের বন্ধুর সাথে শেয়ার করতে পারবো, বা আমার যিনি প্রেমিক ছিলেন তখন তার কোনো একটা ইনফরমেশন আমি চুরি করে হলেও নিতে পারবো। এই সুযোগগুলো আমি পেতাম না। প্রচন্ড কড়াকড়ি একটা পরিবেশ, ভীষণ রকম। যেটা কি একেবারে ছোটবেলাতে ছিল নাকি ইন্টারমিডিয়েটে এসে এখানে তখনই করা হলো? না, ছোটবেলা থেকে কড়া শাসনটা ছিল, কিন্তু কড়া শাসনটা সচেতন ভাবে করা শুরু হলো আমার একটা এইজ বয়সন্ধিকাল যখন, এক্স্যাক্টলি সেই সময়টাতে। যে মানুষটাকে আপনি লাভ করছেন তাকে নিয়ে কোনো জটিলতা তৈরি হয়েছিল, লাইক
পছন্দের একটা ব্যাপার থাকে, অনেক সময় ব্যাপার থাকে ফ্যামিলিতে এরকম যে না এই বয়সটা প্রেমের না, সুতরাং এদিকে যাওয়াই যাবে না। এক আর একটা যেটা থাকে, আপনি যাকে লাভ করছেন তাকে নিয়ে জটিলতা তৈরি হচ্ছে। আসলে ব্যাপারটা কি ছিল? হ্যাঁ, মানে আমি যেই মানুষটিকে পছন্দ করতে শুরু করেছি, ফ্যামিলিগত কিছু ক্রাইসিস ছিল আমাদের। তাকে নিয়ে না, তার ফ্যামিলিকে নিয়ে আমার ফ্যামিলি, মানে এটা আসলে পারিবারিক কোন্দলের একটা জায়গা থেকে হিন্দি ছবির একটা ব্যাপার যে না ওই পরিবারে কিছু ভাবাই যাবে না, এরকম একটা বিধিনিষেধের ব্যাপার। এবং এটা নিয়ে আপনাকে মোটামুটি একেবারে বদ্ধ করে ফেলা হলো। হ্যাঁ, বদ্ধ করে। ফার্স্ট কবে আপনি ব্লেড দিয়ে নিজের শরীরে পোস্টটা দিলেন? কোন ঘটনাকে কেন্দ্র করে? আসলে আমি এখানে একটু পরিষ্কার করে বলতে চাই, Please. আর্লি এজেই আসলে আমি ইমোশনাল ব্যাপারগুলোর মধ্যে ইনভলভ হয়ে যাই, কারণ দুটো ফ্যামিলি খুব পাশাপাশি থাকা হতো। আমি যেই মানুষটির কথা এখন বলতে যাচ্ছি উনি আসলে মানে পারিবারিক ভাবে আমার পরিচিত, ব্লাড রিলেটেড। তো সেই জায়গা থেকে খুব কাছাকাছি আমরা একসাথে ছোটবেলা থেকে বড় হয়েছি। ওইরকম দেখাশোনার মধ্যে যখন আস্তে আস্তে বাড়ন্ত বয়সটা আসে তখন মনে হয় আমার কাছে এরকমটাই হয় যে আশেপাশের মানুষের প্রতি প্রথম দুর্বলতাগুলো চোখে পড়তে থাকে বা তৈরি হতে থাকে। ওইরকম একটা জায়গা থেকে আমি খুব আর্লি এজ রিলেশনের মধ্যে যাই। প্রথম চিঠি যেদিন পেলাম, প্রথম প্রস্তাব যেদিন পেলাম, সেদিনই আসলে প্রথম মায়ের হাতে মার খেলাম। আমার টেক্সট বুকের মধ্যে চিঠিটা নিয়ে পড়ছিলাম, মা এসে দাঁড়ালো, দেখলো যে টেক্সট বুকের মধ্যে বই পড়ছি না, আসলে আমি প্রেমপত্র পড়ছি। তো এটা স্বাভাবিক, আজকে আমি মা হয়েছি আমি বুঝি তখন আমার মায়ের কি প্রতিক্রিয়া হয়েছিল। বেধড়ক পেটানো হলো আমাকে ধরে। বোঝানোর আগে পেটানো হলো? মানে কিভাবে আসলো জিনিসটা, কেন হলো, কি হচ্ছে, ঘটনাটা কি? আগে তো প্রথমে বুঝাতে পারতো। মানে আপনার কি মনে হয় আপনি মা হলে কোটা করতেন কিনা? আমি ঠিক জানেন ইভালুয়েটিভ পার্সপেক্টিভ ঠিক হচ্ছে কিনা? না, অবভিয়াসলি মানে আমি যা কিছু আসলে ফেস করে এসেছি আমি তাই আমার স্কুলিং এর মধ্যে চেষ্টা করবো ওগুলোকে অ্যাভয়েড করে যেতে। ওকে, ফাইন। অ্যাজ আ মাদার আই থিংক আই গট ইউর অ্যানসার। ওকে, তারপর? তো ওই প্রথম দিনের পেটানোটাই আসলে আমার মধ্যে একটা জেদ তৈরি করলো যে এই সামান্য একটা ব্যাপারের জন্য এত বড় শাস্তি আমাকে পেতে হলো। তো এই কাজটা আসলে আমি করবোই এখন। জেদের জায়গা থেকে আসলে সম্পর্কটার প্রতি আমি আরো বেশি সিরিয়াস হলাম। সম্পর্কটা অনেক বছর টিকে থাকলো এবং আমি ক্লাস 7 থেকে আসলে রিলেশনে চলে গিয়েছিলাম। আস্তে আস্তে আমি ম্যাট্রিক পাস করলাম। ম্যাট্রিক পর্যন্ত আমাকে পড়াশোনার পাশাপাশি এবং গান বাজনা সবকিছুর পাশাপাশি বাবা মাকে হ্যাপি রাখার প্রচন্ড একটা চেষ্টা করতে হয়েছে, কড়া শাসন মেনে নিয়ে। একই সাথে আবার সবকিছুর বিরুদ্ধচারণ করেও আমাকে আমার সেই ভালোবাসার মানুষটির প্রতি মানে খুব প্রতিজ্ঞবদ্ধ থাকতে হয়েছে। সবকিছু মিলে আসলে দুদিক থেকে আমি খুব হ্যাম্পার্ড হয়েছি, কোনোটাতেই প্রপারলি কনসেন্ট্রেট করতে পারিনি। ম্যাট্রিক পাস করলাম কি করলাম না, তখনই ফ্যামিলি থেকে নানা রকম কিছু চিন্তা ভাবনা হচ্ছিল যে আমাকে একটু দূরে কোথাও পাঠিয়ে দেবে, অথবা আমি যদি বেশি সম্পর্কের দিক থেকে বাড়াবাড়ি করতে থাকি তাহলে হয়তো আমাকে আর্লি এই যে এরকম একটা ব্যাপার ছিল। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে ওকে ফাইন, তাহলে এরকম যদি হয় আমি নিজেই বিয়ে করে ফেলবো আগে। তো আফটার ম্যাট্রিক আমি বিয়ে করে ফেলি। এটা আপনি নিজেই করেছেন, রাইট? জি। তার আগে কি হাত কাটাটা শুরু হয়? না, এটা বিয়ের পরে হয়েছে। বিয়ের পরে। ওকে, ফাইন। তো আমি ভুল করেছি, কিন্তু ভুলগুলো করার সাথে সাথে আবার আমি ভুলগুলোকে খুব বোল্ডলি সামনে আনারও চেষ্টা করতাম। লাইক আমি যেদিন বিয়ে করেছি ঠিক তার পরদিন আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম যে তুমি আমার বাড়িতে এসে সমন পাঠানোর দরকার নেই, কিন্তু আমার বাড়িতে এসে আমার বাবা মাকে তোমাকেই জানাতে হবে। তো যেদিন বিয়ে করলাম তারপর দিনই আমার হাজবেন্ড এসে আমার বাবা মাকে জানালেন। তারপর থেকে মানে আমার বাবা মার শাসনটা আসলে টর্চারে পরিণত হলো আমার প্রতি। ওগুলোর মধ্যে দিয়েই কলেজের সময়টাতে একটা পর্যায়ে আমার বড় ভাই আসেন। বড় ভাইয়ের ইনভলভমেন্টটা চলে এলো, কারণ ভাই অনেক আগে থেকেই ঢাকাতে, আমার বাবার চাকরি সূত্রে সাতক্ষীরাতে থাকতেন, গ্রামের বাড়িও ওখানে, জন্মস্থান যদিও ঢাকা। তো ভাইয়ের পেছন ধরে আর কি আমাকেও ঢাকায় পাঠানোর চিন্তা, দূরত্ব বাড়ানোর জন্য বা যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য আমার হাজবেন্ডের সাথে ঢাকায় এলাম। ঢাকায় আসার পরে আসলে আমার জন্য বাবা মা হয়তো খুব পজিটিভলি ভেবেছিলেন যে দূরত্ব তৈরি হবে, কিন্তু আসলে আমার জন্য খাল কেটে কুমির আনার মতো একটা ব্যাপার করে দিলেন। আমার জন্য যোগাযোগে খুব সুবিধা হলো, কারণ ও তখন ঢাকাতেই থাকে, ও এখানে অনার্স করছে। তো কলেজ ফাঁকি দিয়ে তখন হয়তো ওর সাথে দেখা করতে চলে যেতাম। মা কলেজে ঢুকিয়ে দিয়ে বাড়িতে চলে আসতেন,
আপনি কলেজ থেকে বের হয়ে আমি কলেজ থেকে পালিয়ে বেরিয়ে হয়তো ওর সাথে দেখা করতে শুরু। তো কড়া শাসনের মধ্যে থেকেছি বলে আসলে শাসনের অল্টারনেট গুলো খুঁজতে গিয়ে আমি ভুলগুলো করেছি। ভুলগুলো কোনো সময় হয়তো আমার সাবকনসিয়াস মাইন্ডে অপরাধের মধ্যেও পড়ে গেছে যে ওই কাজটা আমার অন্যায় হয়েছে করা। আমি ভুলগুলো করেছি, কিন্তু আমার ভুলগুলোর জন্য আমি সাফার করছি। কিন্তু আমার কাছে মনে হয় যে আমার বাবা মার কোঅপারেশনের অনেক অভাব ছিল। আমি বাবা মাকে এখানে কোনোভাবেই দোষ দিচ্ছি না। Exactly. এর মাধ্যমে মোটিভেটেড হয়ে বাবা মা আমাকে শাসন করার ব্যাপারটা, গায়ে হাত তুলেও শাসনের বোধহয় একটা মাত্রা থাকে যে শাসন করার এক পর্যায়ে একটা গালে আমার মা হয়তো চড় মারলেন, Okay. তো দ্যাট ওয়াজ ওকে। কিন্তু মা যখন মারতেন আমাকে, তো মাকে থামানোর জন্য আমি এবং মার মাঝখানে একজন থার্ড পার্সন কাউকে প্রয়োজন হতো। আদারওয়াইজ দেখা যেত যে হয়তো আমি একলা আছি বা মা একলা আছেন, মানে মা খুব বেহুশের মতন আমাকে পেটাচ্ছেন। এমনও অনেক সিচুয়েশন আমি ফেস করেছি যে আমি একজন বিং আ ম্যারিড পার্সন, আমি হয়তো তখন অ্যাডোলেসেন্সি পার করে ফেলেছি, ওরকম বয়সে থাকা অবস্থায় যেটা হতো যে ওই আমার মা কখনো আমাকে যখন পেটাচ্ছেন সেই সময়টাতে কখনো হঠাৎ করে এসে আমার ভাই মাকে না থামিয়ে মাকে সরিয়ে দিয়ে আমাকে এমন সিচুয়েশনে ফেস করতে হয়েছে যে ভাইয়ের হাতে আমাকে মার খেতে হয়েছে। That's very bad. একজন অ্যাডাল্ট, সে এল্ডার ব্রাদার হওয়া সত্ত্বেও, মানে যেহেতু সে অ্যাডাল্ট এবং আমি অ্যাজ আ ম্যারিড পার্সন, ওই ব্যাপারগুলো আমাকে সাইকোলজিক্যালি সিক করতে শুরু করেছিল। আমি ওগুলো এথিক্যালি মানতে পারতাম না। এবং ভাইয়ের পেটানো গুলো এত অ্যাবনর্মাল ছিল যে মায়ের হাতের একটা চড় বা 2, 4, 10টা চড় থাপড় ওটা নেওয়ার মতন ফিজিক্যাল ক্যাপাবিলিটি হয়তো আমার ছিল। কিন্তু যখন আমার ভাই একজন পুরুষ মানুষের শারীরিক কাঠামোগত জায়গা থেকে যখন আমার উপরে চড় থাপড়, কিল, ঘুষি এই ব্যাপারগুলো চলছে, তো ওগুলো আমাকে নিতে হয়েছে। ওই ব্যাপারগুলো যখন আমি ফেস করতে শুরু করছিলাম, তখন আসলে আমার নিজের টর্চার করার একটা টেন্ডেন্সি চলে এসেছিল, যে তখন আমি আসলে ওই হাত কাটার ব্যাপারগুলো চলে আসে। অনেক সময় আমাকে এখনকার প্রেক্ষাপটে এরকম সিচুয়েশনও ফেস করতে হয় যে মানুষ হয়তো আমার হাতের কাটা দাগগুলো দেখে মনে করে যে অনেক রোমান্টিক একজন নারী, আমি অনেক প্রেম করেছি, করে টোরে এই ধরনের ঘটনা ঘটিয়েছি। আর বললে খুব বিশ্বাস করাতে অসুবিধা হয় মানুষকে যে পরিবারের ওপরে জেদ করে, পারিবারিক সদস্যদের কারণে আমি এরকম করেছি। বিশেষ করে আমার মায়ের ওপরে আমার অনেক বেশি রাগ বলবো না, অভিমান ছিল। বড় বড় দাগ আছে, আমাদের ফেসবুকে গেলে ছবিগুলো দেখতে পাবে। এগুলো কি সেলাই দেওয়া হতো? কখনো হয়েছে নাকি এরকমই পড়ে থাকতো? হ্যাঁ, না, সেলাই দেওয়া হতো বলতে আমি আসলে প্রথম যেদিন এই কাজটা করেছিলাম তখন ওই মুহূর্তে আসলে আমার হাজবেন্ড সামনে ছিলেন। তো আমার হাজবেন্ডের সামনে যখন আমাকে শাসন করতে গিয়ে আমার গায়ে হাত তোলা হলো এবং ওই একই ঘটনা ঘটলো, আমার মা এবং ভাই দুজন একসাথে আমাকে ফিজিক্যালি হিট করলেন আমার হাজবেন্ড সামনে। তো ওই ব্যাপারটাও সেলফ রেসপেক্ট বা ইগো যা কিছুই বলি না কেন, ওই জায়গা থেকে আমি নিতে পারিনি। তো তখন আসলে প্রথম আমি আমার হাতের কাছে ব্লেডই ছিল, ব্লেডটা নিয়ে জাস্ট মার উপরে রাগ করে সবার সামনে 2টো পঞ্চ দিলাম। টপটপিয়ে রক্ত পড়ছে। আর আমার হাজবেন্ড হচ্ছে চরিত্রগত দিক থেকে খুবই ঠান্ডা, প্রচন্ড ধৈর্যশীল একজন মানুষ। অনেস্টলি মানে আমার প্রতি তার অনেক ডিভোশন ছিল ওই সময়টাতে। হ্যাঁ, ও পাজল হয়ে গেল। আর ওরকম সিচুয়েশনে টপটপিয়ে রক্ত পড়ছে, একটা পর্যায়ে আমি ফিল করছি যে আমি বোধহয় দাঁড়াতে পারবো না, আমি পড়ে যাব। তখনও আমি ফিল করছি যে আমার গায়ে আমার মা রক্ত দেখার পরেও থামেননি, ওনার ওই সেন্স কাজ করছে না, উনি আউট অফ সেন্স, উনি তখনও আমাকে মেরে যাচ্ছেন, শাসন করে যাচ্ছেন। মানে ওনাদের ভাষায় ছিল ওটা শাসন। ওনারা কোনো কাউন্সিলরের কাছে নিয়ে গিয়েও কাউন্সিলিং করাতেন, তাহলেও বোধহয় ওটাকে আমি অ্যাডপ্ট করতে পারতাম। ওই হচ্ছে আমার প্রথম বদভ্যাসটা তৈরি হয়। তারপরে তো যেটা হলো যে আমার হাজবেন্ড তখন একটু চিৎকার করে কেঁদে উঠলেন। ওই প্রথম আমি পুরুষ মানুষের কান্না দেখলাম। চিৎকার করে কেঁদে উঠে আমার হাজবেন্ড যখন আমার মাকে বললেন যে আপনারা কি মানুষ, আপনারা থামবেন, তখন বোধহয় আমার মা একটু দিক ফিরে পেলেন যে হ্যাঁ, ব্লাড যাচ্ছে তো মেয়ের হাত দিয়ে। তখন আমার হাজবেন্ড হাতের কাছে একটা কোনো কাপড় টাপড় ছিঁড়ে কোনো মতে আমার ব্লিডিংটা বন্ধ করে কাঁদতে কাঁদতে আমাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন এক কাপড়ে। বেরিয়ে যাওয়ার পর তখন আমাকে সেলাই দিতে হলো। কিন্তু আলটিমেটলি মানে যে ব্যাপারগুলো হাতে আমি ঘটিয়ে ফেলেছি, এইগুলো তো ভেতরের দাগটা দেখা যায় না, এই দাগটা দেখা যায়। এরকম অনেক দাগ ভেতরেও আছে যেগুলো আসলে ফেসবুক বা নেটে এভাবে এক্সপোজ করা সম্ভব।
আমার মায়ের শাসনটা ছিল এরকম যে উনি যখন শাসন করছেন শাসন, তারপরে হয়তো 2-4 দিন আমি চোখের আড়াল হয়েছি, তখন উনি ভীষণ রকম দরদের একটা ব্যাপার ওনার মধ্যে, স্নেহময়ী ব্যাপার, মমত্ববোধ, আমাকে মিস করা, পাগলের মতন করে আমাকে খুঁজে বেড়ানো, আমি যোগাযোগ বন্ধ করে দিতাম বা এই ব্যাপারগুলো করে সে খুব ইমোশনাল হয়ে চলে এসে আমাকে নিয়ে যাওয়া। এভাবে করে যেটা হয়েছে যে আমি বিয়ে করে ফেলার পর থেকে 4 বছর আমাকে এরকম প্রচন্ড পারিবারিক টানাপোড়েনের মধ্যে থাকতে হয়েছে। ওকে, এই ব্যাপারগুলো যদি আমি একটা সুস্থ স্বাভাবিক স্টুডেন্টের মতন করে আমার ম্যাট্রিক ইন্টারমিডিয়েটের লাইফটাকে আমি কাটাতে পারতাম, তাহলে হয়তো আমি পড়াশোনার দিকে কনসেন্ট্রেট করে একাডেমিক্যালি আজকে যা আছি তার চেয়ে আরেকটু বেশি বেটার কিছু হতে পারতাম। ওটা আমার ক্ষতি হয়েছে। ক্ষতিগুলো হয়েছে আমি ভুলগুলো করেছি বলেই, আর আমি ভুলগুলো করেছি, আমাকে ভুলগুলো করার প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হয়েছে এক্স্যাক্টলি ওই জন্য। আমরা এগ্রি করি সেটার সাথে। হ্যাঁ, 4 বছর এরকম টানাপোড়েন আমি বহুবার চলে গেছি। আমার কাছে কখনো কখনো মনে হয় আমার একবারের চলে যাওয়াটা যদি আমার বাবা মা আমাকে ছেড়েই দিতেন, এত টর্চার বা এত কিছু না করে, তাহলে হয়তো আমি কোন রকম ভাবে সার্ভাইভ করে যেতাম। ওকে, কিন্তু ওই বারবার চলে যাওয়া, আবার ফিরে আসা, বারবার করে শাসনের মুখোমুখি হওয়া, এই ব্যাপারগুলো থেকে রিলিফ পাওয়াটা আমার খুব জরুরি ছিল, যেটা এক পর্যায়ে গিয়ে ওই 4 বছর পরে গিয়ে আসলে হলো। 2 পরিবার বাধ্য হলো একটা মিউচুয়ালাইজেশনে আসতে। বিয়ের 4 বছর পর ফ্যামিলিগত মিউচুয়ালাইজেশন হলো এবং তখন আসলে আনুষ্ঠানিকভাবে আমাকে তুলে দেওয়া হলো। ওকে, আমি সংসার করতে শুরু করলাম। সংসার করতে গিয়ে যেটা হলো যে বিয়ের পরপরই চলে গেলে হয়তো আমি শুরু থেকে শিখতে শুরু করে অভ্যস্ততাগুলোকে অ্যাডপ্ট করে ফেলতে পারতাম, কিন্তু এই 4 বছরের মধ্যে স্বামী স্ত্রী হয়ে থেকেও সংসার করতে না পারার একটা ব্যাপার এবং সিঙ্গেল একটা অ্যাটিটিউড নিয়ে স্বামী স্ত্রী হয়ে থাকার ব্যাপারের গুলো থেকে যেটা হয়েছে যে ততদিনে সংসার করতে গিয়ে 4 বছর পরে দেখি যে নিজেদের মধ্যে অনেক কিছু হারিয়ে গেছে। তখন না মা, এটা ধরলে ওই যে আঙ্কেল আছে, আমার কথা শুনতে পাবে না। তোমার সুবাদে আমি আজকে জাতীয় আঙ্কেল হয়ে যাচ্ছি। ওকে, তো সংসার শুরু করলাম যখন, তখন কিছু কিছু ব্যাপার নিয়ে হাজবেন্ডের সাথে মতদ্বৈনতা বা একমত হতে না পারার ব্যাপারগুলো আসে। একটা মানুষ আমার সাথে ইনভলভ হওয়ার পর থেকে দেখে আসছে যে সবকিছুই ওর সামনে খুব সহজ ভাবে হয়েছে, সেটা শাসন হোক, আদর হোক। আমি কতটুকু শাসন পেয়েছি, কতটুকু আদরের ছিলাম, মানে আমাকে যে অনেক বেশি মূল্য দিয়ে, রেসপেক্ট দিয়ে রাখবে বা রাখতে হবে, এই ব্যাপারটা কখনো কখনো হয়তো তার মাথা থেকে ব্ল্যাঙ্ক হয়ে যেত। ওকে, কারণ এটা চোখের দেখার অভ্যস্ততা। তো ওই জায়গা থেকে যখন সংসার করতে এলাম, কখনো কখনো ওর ট্রিটমেন্ট গুলো আমার সাথে, বিহেভিয়ার গুলো আমার সাথে মনে হতে লাগলো যে ওরকম হয়ে যাচ্ছে বোধহয়, ওর কোনো পছন্দ অপছন্দ, ভালো লাগা না লাগার ব্যাপারগুলো বোধহয় আমাকে ওভাবেই ট্রিট করতে হবে। মানে আমি চাই না তুমি এটা করো, বা বন্ধু বান্ধব ইউনিভার্সিটি লেভেলে যখন এলাম। এক্স্যাক্টলি, আমি যেটা বুঝতে পেরেছি আপনার কথা শুনে, যে একটা ধরনের একটা ফ্রিডম আপনি এক্সপেক্ট করছিলেন, সেই ফ্রিডমের জায়গাটাতে খুব বেশি লজিক ছিল, কিন্তু সেই ফ্রিডমটা না দিয়ে আলটিমেটলি ওই ধরনের কনজাস্টেড একটা এনভায়রনমেন্টে আপনার সংসারে ছিল, যদি ভুল না করে থাকি। হ্যাঁ, ওরকমটাই। ওকে, তারপরে আমি যখন সংসার লাইফে ঢুকলাম, তখন আসলে আমি প্রফেশনালি আমি নানাভাবে একটু ইনভলভ হয়ে গেলাম। যখন আমি সংসার করছি তখন আমি এট দ্য সেম টাইম ইউনিভার্সিটিতে পড়ছি, এট দ্য সেম টাইম আমি তখন ঢুকে গেলাম। এই জায়গাগুলোতেও কিছু প্রবলেম ছিল, যে ইউনিভার্সিটির বন্ধুদেরকে নিয়ে একরকমের আমার হাজবেন্ডের একটা সন্দেহ প্রবণতা তৈরি হতে থাকে ভেতরে ভেতরে। চাকরি করতে যখন গেলাম তখনও ওই ব্যাপারগুলো, এবং কোনো ক্ষেত্রে একটু ইনফিরিয়রিটি কমপ্লেক্সও বোধহয় কাজ করতো। আমি সবকিছুই বোধহয় আমার একটু আর্লি এজে, আমি হয়তো বলবো যে আমার আনফর্চুনেট, আমার জন্য খুব, মানে আমি অনেক বেটার কিছু আর্লি এজে পেয়ে গেছি। এয়ারলাইন্সে আমি অ্যাজ এন এয়ার হোস্টেস জয়েন করি। ওইটা আমার হাজবেন্ডের মধ্যে বোধহয় কোন রকম একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স তৈরি করেছিল, যে একটু বেশি স্যালারি, মাত্র ইউনিভার্সিটিতে পড়ছে, এখনই এত টাকা ইনকাম করবে, বেশি, যার জন্য এত কিছু আমার পরিবারে ফেস করে সংসার করতে এলাম। সংসার করতে এসে আবার এত কিছু, সেই জায়গাগুলো থেকে বার্স্ট আউট হওয়ার ব্যাপারগুলো যখন আস্তে আস্তে আসতে থাকে, মানে প্রতিটা স্বামী স্ত্রীর মধ্যেই তো কম
খুঁটিনাটি লেগে থাকে। জি। কিন্তু বার্স আউট হওয়ার জায়গাগুলো যখন এলো, যে আমি বুঝতে পারলাম যে আমার চাকরি ক্ষেত্রেও একটা সন্দেহ কাজ করছে। চাইছি না যে আমি ওইভাবে ওর চাইতে একটু আপার ডেজিগনেটেড হয়ে কাজ করি, বা ইউনিভার্সিটি লেভেলে গিয়ে আমি ছেলে বন্ধুদের সাথে মেলামেশা করি বা কিছু। সুপিরিয়রিটি কমপ্লেক্স। আমি একটু জাস্ট স্পেসিফিকলি জানতে চাই যে আপনি যে এয়ার হোস্টেস হলেন, এটা কি লোকাল এয়ারে ছিল নাকি ইন্টারন্যাশনালি? না, ইন্টারন্যাশনালি। আমি ফার্স্ট এমপ্লয়ি হিসেবে জয়েন করি, ওটা ছিল ব্রিটিশ এয়ারওয়েজ। ওকে। ব্রিটিশ এয়ারওয়েজ আমি 3.5 বছর কাজ করি। আপনি যে দেশ থেকে দেশের বাইরে যেতেন, লম্বা একটা জার্নি থাকতো, লাইক 4 days 5 days 6 days, এই ফিরে আসার পরে ট্রিটমেন্টটা কি হতো, বা থাকার সময়টাতে আলটিমেটলি যখন আপনি বাইরে থাকতেন, এয়ারে থাকতেন, তখন ওর অ্যাটিটিউডটা কি থাকতো? অবভিয়াসলি নেগেটিভ কিছু অ্যাটিটিউড উইথ পজিটিভ ট্রিটমেন্ট আমাকে দেওয়া হতো। ওকে। লাইক আমার শ্বশুর বাড়ি থেকে ইনস্ট্রাকশন আসতে শুরু করলো যে এভাবে যদি এরকম প্রফেশনে ইনভলভ হয়ে আমি ক্যারিয়ার করতে চাই, তাহলে সংসারের যাবতীয় দায়িত্ব আমাকেই নিতে হবে। কারণ যেহেতু আমার স্যালারি বেশি, রেসপন্সিবিলিটি আমাকেই বেশি নিতে হবে। আমার কারণে কোনো না কোনো ভাবে আমার হাজবেন্ডেরও ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাকে কম্পেনসেট করতে হবে, সোজা কথা। ওকে। এটা কি আপনার হাজবেন্ডই আপনাকে বলতো ডিরেক্টলি? হাজবেন্ডের মাধ্যমে কথাগুলো আসতো আমার কাছে, বা অ্যাটিটিউডে আমি বুঝতাম। আমি ওই স্পেস গুলো দিতে শুরু করলাম। ওকে। অনেক বেশি ক্ষেত্র বড় হতে শুরু করলো বলে আমার তখন মানে আমি অনেক বেশি বহির্মুখী হতে শুরু করলাম। আমাকে চাকরি মেনটেন করতে হচ্ছে, অনেক বেশি একটা সময় সংসারের বাইরে দিতে হচ্ছে। আমি যখন চাকরি থেকে অবসরে থাকছি, ডে অফ বা অন্য ছুটির দিনগুলো বা যে কোনো অফ টাইম, আমি তখন সেটা পড়াশোনার পেছনে দিচ্ছি। আর চাকরি করতে গিয়ে পড়াশোনার যে গ্যাপ গুলো আমার তৈরি হতো, সেগুলো অবভিয়াসলি আমার ক্লাসমেটদের হেল্প আমাকে নিতে হতো। ক্লাস নোটের ব্যাপারে বা গ্রুপ স্টাডিজ এর জন্য বন্ধুদের সাথে গিয়ে বসতে হতো। ওখানে একটা বারণ টারণ তৈরি করার একটা চেষ্টা এসেছিল, এবং একটা পর্যায়ে এরকম একটা সিচুয়েশন আমাকে ফেস করতে হলো যে আমার হাজবেন্ড খুব সিগনিফিকেন্টলি আমার কোনো একজন সহপাঠীকে চিন্তা করলেন যে তার সাথে বোধহয় আমার কোন রকম একটা ইনভলভমেন্ট তৈরি বা হচ্ছে। ইন্টারনাল অ্যাফেয়ার। হ্যাঁ। ওকে। তা না হলে আমি কেন তার সাথেই এত বেশি যোগাযোগ করি, তার কাছ থেকেই কেন আমার এত পড়াশোনার ব্যাপারে হেল্প নিতে সে হবে। কি মেল ছিল আর ফিমেল ছিল? মেল ছিল। মেল ছিল। ওকে। আমার প্রতি সে অনেক বেশি কোঅপারেটিভ ছিল আমার ক্লাসমেট হিসেবে। সেই কারণেই হয়তো আমি আসলে ওই স্কোপটা অনেক বেশি নেওয়ার চেষ্টা করতাম। এই জায়গাটা থেকে, কনফিউজের জায়গা থেকে আপনি যদি এরকম করে থাকেন, তাহলে আপনি সেটা স্বীকার করবেন কিনা? লাইক হাজবেন্ডের সাথে বা যে পরিবারে আপনি আছেন, সংসার করছেন, সেখানে তো এক ধরনের দূরত্ব বলি যায় বা কমপ্লেক্সিটি বলি, সেটা তো ফেস করতেই হচ্ছে আপনাকে। সেই সময়টাতে কিন্তু শেয়ারিং এর কিছু মানুষের দরকার হয় নিজেকে হালকা করার জন্য। আপনার যে ফ্রেন্ডের সাথে আপনার এই ধরনের সহপাঠী যাকে বলছেন যে হেল্প গুলো পাচ্ছেন, তার সাথে ইন্টারনাল এই ব্যাপারগুলো শেয়ার করতেন কিনা? না, আমি পার্সন লাইক আমি ভীষণ রকম ইন্ট্রোভার্ট একটা মেয়ে, কারণ আমি এক্সট্রোভার্ট হওয়ার সুযোগই পাইনি। ওকে। ওকে। তো দ্যাটস রাইট, ক্যারেক্টারিস্টিক্স এর জায়গা থেকে আমি ভীষণ রকম ইন্ট্রোভার্ট একটা মেয়ে, আর সময়ও আসলে আমি অত পেতাম না। এই বন্ধুটিকে আপনার হাজবেন্ডের সাথে বা আপনার ফ্যামিলিতে নিয়ে এসে কখনো ইন্ট্রোডিউস করে দিয়েছিলেন? হ্যাঁ, আমি সবসময় খুব ওপেন মাইন্ডেড, মানে ইন্ট্রোভার্ট থেকেও আসলে আমি আমার এক্সপেকটেশনের জায়গা থেকে আমি যেভাবে নিজেকে ভাবতাম যে আমি এভাবে পেলে আমার জন্য ভালো হতো, আমি সেই ব্যাপারগুলো খুব মেনটেন করার চেষ্টা করতাম। যে আমি কারোর সাথে মেলামেশা করলে সেখানে যেন কারোর কোনো প্রশ্নবোধক চিহ্ন তৈরি না হয়। সো দ্যাটস ওয়াই ও খুব ফ্রিকুয়েন্টলি আমার বাড়িতে আসা যাওয়া করতো। আমার বাবা মার বাড়িতেও তার এন্ট্রেন্স ছিল। তারপরও এই ধরনের একটা সন্দেহ তৈরি হয়েছে? হ্যাঁ, যেহেতু আসলে এভাবেই এন্ট্রেন্সটা ছিল, সেই কারণেই হয়তো অনেক বেশি চোখে লাগার মতন একটা ব্যাপার তৈরি হয়েছিল আমার হাজবেন্ডের কাছে, আমি জানি না। তো তখন সন্দেহের জায়গা থেকে একটা ব্যাপার যেটা আমার হাজবেন্ড করলেন, যে আমার অজ্ঞাতে আমার ক্লাসমেটকে সে ফোনে বা যে কোনো ভাবেই হোক তার সাথে মিসবিহেভ করে, এবং তাকে এরকম কিছু ইঙ্গিত দেয় যে তুমি আমার ওয়াইফকে ডিস্টার্ব করছো বা কিছু, ওর সাথে মেলামেশাটা তুমি বন্ধ করো, আমি পছন্দ করছি না। তো এরকম বহুবার বলার পরেও আসলে আমি চাইতাম না বলে, মানে ও যখন এসে আমাকে আবার ইনফরমেশন গুলো দিত, তখন আমার ভেতরে একটা জেদ তৈরি হতো। তো যে কারণে আমি চাইতাম না যে কোনোভাবেই ওর সাথে আমার যোগাযোগটা বিচ্ছিন্ন হোক। এরকম অনেকবার যখন ঘটলো, 2-4 বার, তখন আমার বন্ধু একদিন খুব রিয়াক্ট করে আমার হাজবেন্ডকে এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করে কথা বলে ফেললো যে হ্যাঁ, আপনার বউর সাথে তো আমার কিছু আছে। জি।
তারপর ওই মুহূর্তে আমার হাজবেন্ড খুব ব্ল্যাঙ্ক হয়ে গেলেন, মানুষজনের সামনে ওরকম একটা কথা বলে ফেলাটা ফেস টু ফেস ছিল। একদম ফেস টু ফেস, সেখানে আমিও ছিলাম। খুব শান্ত মানুষের ভেতরে আসলে যখন বিকৃতপনা বা বিষয়গুলো কাজ করে তখন বোধহয় এরকমই হয়। আমাকে খুব শান্তভাবেই উনি ওখান থেকে হাত ধরে নিয়ে বাড়িতে এলেন। বাড়িতে আসার পর যেটা আমাকে ফেস করতে হলো সেটা হলো যে ফার্স্ট অফ অল আই গেট ওয়ান স্ল্যাপ। তারপরে যেটা হলো যে অ্যাকচুয়ালি আমার হাত বেঁধে আমাকে কিছু স্ল্যাং ইউজ করতে করতে আমার হাজবেন্ড আমাকে ফিজিক্যালি অ্যাবিউজ করলেন। দ্যাট মিনস আই বিন রেপড। তো ওই সিচুয়েশনের পর আসলে আমি খুব ব্ল্যাঙ্ক হয়ে যাই এবং মেবি 3 থেকে 4 দিন বোধহয় আমি কথা বলতে পারিনি। আমি একটু পেছনে ফিরে নিয়ে যেতে চাই আপনাকে। যখন এই ধরনের ঘটনা আপনার ফ্রেন্ডটা করলো, রাগের বশবর্তী হয়ে, মানে আপনার সামনেই ঘটনাটা ঘটেছে, তখন আপনি কি কোনো প্রতিবাদ করেছিলেন ওই মুহূর্তে? হ্যাঁ, আমি জাস্ট সিম্পলি বললাম যে তুমি এভাবে কথা বলো না প্লিজ। ওকে। বাট আসলে আউট অফ কন্ট্রোল চলে গেছিল সিচুয়েশনটা, সো আমি খুব ওখানে নির্লিপ্তই ছিল আমার। ঘটনাটা তো হাম করে ঘটেছে বলে মনে হয় না, কারণ অনেক আগে থেকে একটা সন্দেহের ব্যাপার ছিল আপনার হাজবেন্ডের। জি। সুতরাং এই ব্যাপারটা নিয়ে আপনার ফ্রেন্ড অনেক বেশি ইরিটেটেড ছিলেন, বা যে কোনো কারণেই হোক অনেক আগে থেকে ধীরে ধীরে ব্যাপারটা জমেছে এবং শেষ পর্যায়ে গিয়ে এটা বাস্ট আউট হয়েছে। জি। ফাইন, তারপর ওই সিচুয়েশনটা ফেস করার পর আমার হাজবেন্ডের সাথে আমি 3-4 দিন এরকম ছিল যে আমি একটু সিক হয়ে গেছিলাম, যেটার কারণে আবার আমার ফ্যামিলির একটা ইনভলভমেন্ট আসে ওখানটাতে। আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হয়, কারণ আমি একদম কথা বলছিলাম না। ওকে। সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়ার পর আমাকে সামহাউ কিছু মেডিকেশন দেওয়া হয়। আমার সাথে কাউন্সিলিং করে জানতে চাচ্ছিল যে আসলে কি হয়েছিল, কখন থেকে আমি কথা বলছি না, আমি কিছু মনে করতে পারছি না বা কিছু এরকম। তো তারপর আমি আলটিমেটলি ওই জায়গা থেকে ফিরে আসি সাইকিয়াট্রিস্টের ট্রিটমেন্ট নিয়ে। যদিও তার পরে আমার হাজবেন্ড অনেক গিল্টি ফিলিংস তার হয়েছিল, কিন্তু আসলে সম্পর্কের জায়গা থেকে আমি আর ফিরতে পারিনি। তো ওখান থেকেই হাজবেন্ড ওয়াইফের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে এবং ওই দূরত্ব থেকে একটা পর্যায়ে সেপারেশন। ওকে। এই ঘটনার কতদিন পরে সেপারেশনে যান? এই ঘটনার অনেক দিন পর, কারণ এই ঘটনা ঘটার পরে অনেকটা সময় নেওয়ার কারণ ছিল যে তবু কোনোভাবে চেষ্টা করে যাচ্ছিলাম আমি যে সংসারটা করবো, যেহেতু আমার কোথাও ব্যাক করার আর জায়গাটা নেই নিজের পছন্দে এরকম করে বিয়ে করে চলে আসার জন্য। সেপারেশনে চলে যাওয়ার পর ওদের তখন আমার আরেকটা লাইফ শুরু হয়ে গেল। লাইফে তখন মাত্র দুটো জিনিস নিয়ে ব্যস্ততা ছিল, একটা হচ্ছে আমার চাকরি, একটা হচ্ছে আমার মিডিয়া লাইফ। আমি মাঝখানে ছোট্ট করে একটু বলে রাখি, মিডিয়ার সাথে আমার সম্পৃক্ততাটা হয়েছিল 2004 সাল থেকে, আর আমি এখন আসলে যেই জায়গাটাতে আছি ইটস অ্যারাউন্ড 2008 or 9। ওকে। 2004 সালে আসলে আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর সুযোগ পাই নাটকে অভিনয়ের মাধ্যমে। এই কারণে আসলে খুব পার্টিকুলারলি আমি আমাকে একজন অভিনেত্রী বলতেই খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। এই অভিনয় জগতে কাজ করতে করতে এবং সেপারেট ছিলাম, মেন্টাল কিছু ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন সবকিছু মিলিয়ে লাইফে প্রফেশনালি আমি যথেষ্ট সাকসেস একজন পেশাদার নারী হিসেবে আমি আমাকে ভাবতে খুবই প্রাউড ফিল করি। তো ওটা নিয়ে আমার কোনো ফ্রাস্ট্রেশন ছিল না, বাট আমার একটা ফ্রাস্ট্রেশন যেটা কাজ করতো যে আসলে আমি কখনোই হ্যাপি হতে পারলাম না। এত ভুল একটা মানুষ লাইফে করতে পারে, এখন আমার ভুলগুলো কি ভুল নাকি অভ্যস্ততায় পরিণত? আফটার সেপারেশন আপনি হবে চিন্তা করছেন? হ্যাঁ। ওকে। ওইরকম একটা সময়ে একটা লম্বা সময় একা কাটাচ্ছি, যে সময়টাতে আসলে ডিপ্রেশনের মধ্যে থাকতে থাকতে আমি হয়তো আমার সাবকনশিয়াস মাইন্ডেই চিন্তা করতাম যে এত কিছু জমে আছে আমার ভেতরে, যেই জায়গাগুলোর কোথাও শেয়ার করা দরকার আমার, কোথাও গিয়ে একটু উগলে দিতে পারলে হয়তো আমার একরকমের একটা স্বস্তি বোধ করতাম। আই ওয়াজ নট নিডি ফর দ্যাট। ওটা আমার একটা রিল্যাক্সেশনের ওয়ে হয়তো আমি ভাবছিলাম। ওইরকম জায়গা থেকে সবার সাথে একটু ওপেন মাইন্ডেড হয়ে এবং ওপেনলি মেলামেশাটা করতাম। আই উড লাইক টু বি ভেরি ফ্রেন্ডলি বাট নট ফ্র্যাঙ্কলি। তো ওরকম ফ্রেন্ডলির অ্যাটিটিউড গুলোকে হয়তো অনেক সময় আর কি মিসিং করে ফেলে। খুব স্বাভাবিকভাবেই সেটা সত্য আমাদের সোসাইটিতে। এবং একটা জানার জিজ্ঞাসা ছিল, সেটা হচ্ছে যে আপনি যখন সেপারেশনে চলে গেলেন সেই সময়টা থেকে আপনি টার্ন ব্যাক করেছেন আপনার ফ্যামিলিতে, নাকি আপনি আলাদা বসবাস করছেন? না, আমি সিঙ্গেল থাকতাম। একা থাকতেন। ওই সময়টা থেকে ফ্যামিলি থেকে কি বলা হতো?
ফ্যামিলি থেকে আসলে বলা হতো যে মিউচুয়াল করে ফেলো। সেপারেশনের পরেও? না, তখন আমরা অফিসিয়ালি ডিভোর্সে যাইনি, আমরা সেপারেট থাকছিলাম। ওকে হ্যাঁ। ওকে। বাসা থেকে সবসময় যেই বিষয়টাকে মেনে না নেওয়ার কারণে আমাকে একসময় অনেক টর্চার হতে হয়েছে, ওই বিষয়টার সাথে আবার সম্পৃক্ত হওয়ার জন্য আমাকে একসময় টর্চার হতে হয়েছে। আমার ফ্যামিলি কখনোই আমাকে আমার কোনো প্রবলেম নিয়ে গেলে আমাকে পাত্তা দিতে চাইতো না। তো যে কারণে আমি সবসময় একটু ফ্যামিলি থেকে বিমুখ থেকেছি। আর যেহেতু সেলফ ডিপেন্ডেন্ট ছিলাম, সলভেন্ট ছিলাম, তো সেই জায়গা থেকে ওই স্ট্রাগলটা করার একটা এনার্জি বরাবরই ভেতরে থাকতো যে আমি একাই আমাকে হ্যান্ডেল করতে পারবো। ফাইন। সো আমি সিঙ্গেল থাকতাম তখন। রাইট। সিঙ্গেল থাকছি, একটা সফিস্টিকেটেড জবের মধ্যে ছিলাম, এটা মানুষ খুব সম্মানের সাথেই বলেন, বা ওই সম্মানটা আসলে আল্লাহর রহমতে আমি পেয়েও এসেছি। এট দ্য সেম টাইম খুব আকর্ষণীয় একটা জগতের মধ্যে আরো একটা ক্ষেত্রতে আমার বিচরণ, টেলিভিশন অভিনেত্রী, সবকিছু মিলিয়ে মানুষ হয়তো অনেক রকম ভাবতো। সেই ভাবনার জায়গা থেকে অনেক অনেক রকম ভাবে আসলে আমার ওই সিঙ্গেল থাকার সময়টাকে সুযোগও অনেক নেওয়ার চেষ্টা করেছে। ওই সুযোগ যারা নেওয়ার চেষ্টা করেছে তাদের মধ্যে আসলে আমি অবচেতনে কাকে সুযোগটা দিয়ে ফেলেছিলাম, দ্যাট ওয়াজ এ কোয়েশ্চেন ফর মি টিল টুডে। ওই সময়টাতেই আসলে আমি একটা এক্সট্রা রিলেশনে জড়িয়ে পড়ি। বাট দ্য থিং ইজ, আমি যখন রিলেশনে জড়িয়ে পড়ি তখন রিলেশনটা মোটামুটি একটু লঙ্গার হওয়ার পরপরই আমি আমার হাজবেন্ডকে খুব বোল্ডলি কনফেস করেছিলাম যে অ্যাকচুয়ালি হোয়াট ইউ ওয়ান্ট, মানে তুমি এভাবে সেপারেট থাকছো কি আবার সবকিছু একটু থিতিয়ে এলে পরে মিউচুয়ালাইজেশনের জন্য, নাকি তুমি অফিসিয়াল কোন স্টেপ নেবে সেটা ডিসিশন নিতে পারছো না? যদি ডিসিশনে ভুগে থাকো তাহলে ডিসিশনটা একটু আর্লি নেওয়ার চেষ্টা করো, বিকজ আমি একটা রিলেশনে চলে আসছি আর রিলেশনটাতে আমি সিরিয়াস হতে যাচ্ছি। তো তোমার সিদ্ধান্তের কারণে আমি আসলে সময়টাকে ওয়েস্ট করতে চাচ্ছি না, আমাকে রিলিফ দিয়ে দাও। ওরকম টানাপোড়েনের মধ্যে দিয়ে আমাদের হাজবেন্ড ওয়াইফের ডিসিশন ইনডিসিশন এই ব্যাপারগুলো চলছে। আর এদিকে আমি যার সাথে সম্পর্কে জড়িয়ে গেলাম তার কিছু ব্যাপার আমার মধ্যে ইনজেক্ট হতে থাকছিল, লাইক তার কিছু ফ্রাস্ট্রেশন। আমি জায়গাটা একটু জাস্ট ইন্টারাপ্ট করছি আপনাকে। সেটা হচ্ছে যে একজন যিনি এসছেন তিনি নিশ্চয়ই মিডিয়া ওয়ার্ল্ডের কেউ, হুজ দ্যাট গাই, এন্ড খুব স্বাভাবিকভাবে দুজন মানুষ যখন পাশাপাশি থাকবে এবং ইন্টার কানেকশনের দিকে যাবে তখন স্বাভাবিকভাবে দুজন মানুষের কিছু ট্রান্সফরমেশন থাকে, লাইক আপনার ফিলিংস গুলো আপনি তাকে ট্রান্সফর্ম করছেন, তার ফিলিংস গুলো সে আপনাকে ট্রান্সফর্ম করছে। দ্যাট ইজ মাচ মোর ন্যাচারাল। ঠিক আছে, ওটা আমরা কনফার্ম, কিন্তু হু ইজ হি এবং কিভাবে সেটা হলো? আমরা একই মাধ্যমে কাজ করি আসলে, ডিরেক্টলি তার নাটকে না। আসলে তার সাথে যখন আমার পরিচয় হয় উনি তখন একজন খুব সুপরিচিত ডিরেক্টরের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতেন। তো কমিউনিকেশনটা কাজ করতে যখন গেছি তখন অনেক বেশি ওই নাটকের খাতিরেই ওনার সাথে হতো বলে একটা বন্ধুত্ব সুলভ ব্যাপার ওনার সাথে আমার আস্তে আস্তে তৈরি হতে থাকে। ভদ্রলোকের নাম এখন অবশ্য উনি হয়তো আমি জানি না, একজন সোলো ডিরেক্টর হিসেবে আইডেন্টিফাইড কেউ একজন মিডিয়ার। সম্পর্কটা ওই ফার্স্ট কাজটা যখন আমি ওদের টিমে করতে গেলাম ওই ইউনিটে তখন হলো। তখন উনি আমাকে একটা প্রস্তাব দিলেন, মানে একটা সম্পর্কের প্রস্তাব ছিল, লাইক ওনার একটা ডাইভ হয়েছে আমার প্রতি ইমোশনাল বা সবকিছু কিছুটা সিম্প্যাথাইজড হয়েও। তো উনি যখন আমাকে প্রস্তাব দিলেন একটা সম্পর্কের জন্য, আমি হ্যাঁ বা না আসলে কিছুই বলিনি, কিন্তু সাইলেন্টলি থেকেও আসলে আমি সম্পর্কটার মধ্যে জড়িয়ে গেছি। ওটা হয়তো কিছুটা আমার ইন্টেনশনালি ছিল, কিন্তু আমার তখন একটা জায়গা দরকার হচ্ছিল, একটা কোম্পানি বা একটা শেয়ারিং এর জায়গা বা পাশের একটা মানুষ। আমি ফিল করছিলাম যে আমার কেউ একজন দরকার। ওই রকম জায়গা থেকে আস্তে আস্তে কিছু এক্সপেকটেশন তৈরি হওয়া। একটা স্টেজ এলো যে ভদ্রলোক আমার কাছে কনফেস করলেন, হি ওয়াজ অলসো আ ম্যারিড পার্সন। তো ওনার কিছু ফ্রাস্ট্রেশন ছিল ওনার কনজুগাল লাইফে। ফ্রাস্ট্রেশন গুলো এরকম ছিল যে 12 years ম্যারিড লাইফ, বাট হি ডিডন্ট হ্যাভ এনি ইস্যু। ওই জায়গা থেকে ওনার নেক্সট একটা এক্সপেকটেশন হচ্ছে আমার সাথে উনি যদি কোনো সম্পর্কে আসেন তাহলে ওনার ফার্স্ট এক্সপেকটেশনের জায়গাটা হচ্ছে বা ইন্টেনশনটা হচ্ছে যে আসলে উনি সম্পর্কটা করে একটা বেবি এক্সপেক্ট করছেন আমার কাছ থেকে। তারপরে আমি যে বললাম যে স্টেজ পার হতে হতে একটা পর্যায়ে গিয়ে তখন এই ব্যাপার। আমি এই পর্যায়ে থেকে আপনাকে একটু পিছন দিকে ফিরে নিয়ে আসতে চাই। সেটা হচ্ছে যে যখন তিনি আপনাকে প্রপোজ করছেন লাভের জন্য, দ্যাট মোমেন্টসে তার ফ্যামিলি স্ট্যাটাস কি, মানে আপনি কতটুকু জানতেন? আমি জানতাম, ফুল জানতেন।
ফুল বলতে ফার্স্ট প্রোফাইল ইনফরমেশন যেরকম হয় ওকে ফাইন। সবকিছুর মধ্যে দিয়ে সম্পর্কটা আলটিমেটলি হলো, এবং ওই সম্পর্কটা একটা ধাপ পেরিয়ে একটা ধাপে যখন এলো যে সম্পর্ক থেকে কিছু পরিকল্পনার দিকে যাওয়া। আচ্ছা, যখন সে আপনাকে প্রপোজ করছে লাভের জন্য, দ্যাট মোমেন্টে আপনার কোয়েরিটা কি ছিল? তুমি তো ম্যারিড। না, অ্যাকচুয়ালি আই ডিডন্ট হ্যাভ এনি কোয়েরি, কজ যে আমি তখন কনসিয়াস না হয়ে ইমোশনটাকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছিলাম। তার মানে আপনি ফর্মালি চিন্তা করেননি যে ওনার একটা ফ্যামিলি আছে, উনি স্টিল একটা ম্যারিড লাইফ লিড করছেন, সো ওই জায়গাটা থেকে তাকে লাভ করা যাবে কি যাবে না আপনি চিন্তাটা তখন করেননি। দ্যাট ইজ দ্য বিগ মিস্টেক, রাইট? ওকে ফাইন। প্রিয় শ্রোতা, আমরা একটা জায়গায় ক্লিয়ার হয়েছে, আমরা আরেকটু নোট করতে চাই আপনাকে। সেউতির বর্তমান যে বর্ণনার কথাটা আমরা শুনছি সেটা হচ্ছে সেউতি সেপারেশনে ছিল তার হাজবেন্ডের সাথে, এবং সেপারেশন ইন সেন্স অফিসিয়ালি কোনো সেপারেশন না, কিন্তু তারা দুজন আলাদা থাকতো এবং মেন্টালি খুব স্বাভাবিক। এই সময়টাতে যখন সে মেন্টাল ডিজাস্টারের মধ্যে রয়েছে, সে মেন্টালি একজন মানুষকে ফিল করছে, এবং স্বভাবতই দেখবেন যে তার যে ফ্রেন্ড সার্কেল, আইদার সেটা মিডিয়া অথবা কাজের ক্ষেত্র, সেখান থেকে কেউ একজন, তিনি এই মিডিয়া জগতেরই খুব প্রমিনেন্ট কেউ, তার প্রতি তার একটা উইকনেস গ্রো করলো, এবং সেই প্রস্তাবটা স্বভাবতই তার কাছ থেকে এসছে। এবং সেই সময়টাতে আমি যে কোশ্চেনটা তাকে করছিলাম জাজমেন্টের জায়গা থেকে, যে তার তো ফ্যামিলি ছিল, আপনি না হয় ডিভোর্সে চিন্তা করছেন, সেই সময়টাতে সে ম্যারিড ছিল, তারপরেও আপনি কেন তাকে কোনো কোয়েরি আপনি সেই সময়টাতে করেছিলেন কিনা? এবং অ্যান্সারটা হচ্ছে যে তিনি ওই সময়টাতে আসলে ওই ধরনের কোনো চিন্তা ভাবনা করেননি, ইমোশনালি তিনি তাকে অনেক বেশি ফিল করতেন। লেট ইট বি কন্টিনিউড, আমরা দেখি সামনে দিকে কি হয়। তারপর এরকম একটা পর্যায়ে গিয়ে যখন সম্পর্কটা পরিকল্পনার দিকে যাচ্ছিল, তখন একটা পর্যায়ে আমার হাজবেন্ডের সাথে তখনও সেটেলমেন্টে না যেতে পারার দরুন আমি একটু অন্যরকম কিছু চিন্তা করছিলাম লাইফে, যে আলটিমেটলি আমি কি করব, আমি কিভাবে আসলে সেটেল হতে পারি, মানে ফ্লোটিং অবস্থায় আছি। তো সেই রকম জায়গা থেকে আমি ভাবছিলাম যে আমি দেশের বাইরে চলে যাব, বা ওরকম কোথাও মাইগ্রেশন নিয়ে আমি হয়তো বাইরে কোথাও সেটেল হবো। ওরকম চিন্তা ভাবনা যখন করছি, তখন আমার সাথের ওই আমাকে বাধ্য হয়ে ভদ্রলোক কথাটা আসলে ব্যবহার করতে হয়। স্টিল হি ইজ আ ভদ্রলোক। এই ঘটনার এই জায়গাটা তো অবশ্যই ভদ্রলোক। দেখি আমরা শেষ পর্যন্ত কি থাকে। ওকে, যাই। তারপর তো ভদ্রলোক আমাকে যে একটা প্রস্তাব দিলেন যে তুমি যদি বাইরে চলে যাও, সেই ক্ষেত্রে তুমি আমাকে কোনোভাবে নিয়ে যেতে পারবে কিনা। ফাইন, মানে হি ওয়ান্টস টু গো উইথ ইউ। ইয়া, ওকে। দ্যাট টাইম আপনি কোয়েরির যে প্রশ্নটা আমাকে অনেক আগে করেছেন, কোয়েরির বিষয় আসলে আমার কাছে তখন এসছে। দ্যাট টাইম আই আস্ক টু হিম যে আমি যে আপনাকে বাইরে নিয়ে যাব, উইদাউট এনি লিগাল পেপারস আর লিগাল রিলেশনশিপ তো আমি আপনাকে স্পন্সর করতে পারবো না, তার জন্য আমার কিছু লিগাল ডকুমেন্টস লাগবে। তো উনি তখন আমাকে খুব হাসতে হাসতে বললেন যে আমি কি তোমাকে বলেছি যে উইদাউট লিগাল পেপারস বা উইদাউট লিগাল এনি রিলেশনশিপ তুমি আমাকে স্পন্সর করো? তো আমি তখন একটু দিকে স্টেলি তাকিয়ে থাকলাম, আবার জিজ্ঞেস করলাম যে আমাকে একটু পরিষ্কার করবেন। তো আমার জায়গা থেকে আসলে ছিল যে আমি একটা কোম্পানি চেয়েছি, আমি কোম্পানিটাকে ক্যারি করে যাচ্ছিলাম। ইট কুড বি অ্যাজ এ ফ্রেন্ড অর আ লিটল বিট মোর দ্যান ফ্রেন্ডশিপ। কিন্তু ওনার দিক থেকে উনি ওনার ফ্যামিলি এক্সিস্টিং থাকা অবস্থায় এভাবে করে রিলেশন করলেন, প্রস্তাব দিলেন, এবং এভাবেও ভাবছেন যে আমার সাথে উনি লিগ্যাল রিলেশনশিপ করে দেশের বাইরেও চলে যাবেন। তখন আসলে আমার কাছে কোয়ারির ব্যাপারটা এসেছিল যে আসলে এতটা আপনি কেন ভাবছেন, বা যেটা আপনি আসলে ইঙ্গিত করছেন সেটা আপনি কতটা ভেবে ডিসিশনটা নিয়ে আমাকে ইঙ্গিতটা করছেন। ওই মুহূর্ত থেকে ওই প্রস্তাবটা, মানে উনি যে লিগ্যাল রিলেশনশিপের ব্যাপারটা বললেন, ওই ব্যাপারটা নিয়ে ভাবতে শুরু করলাম। তখন আমার মাথায় ঢুকলো যে আসলেই তো একটা রিলেশন যখন হয়েছে, এটার একটা এক্সপেকটেশন থাকতেই পারে। উনি তো আমাকে প্রস্তাব করছেন, তো আমি প্রস্তাবটাকে অ্যাকসেপ্ট করতেও পারি, আমার প্রবলেম নাই। তো ইন দ্যাট মোমেন্টে আপনাকে সে বলছে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য, এবং আপনি বলছেন সেটা লিগালি মানে হচ্ছে হলো তার যে এক্সিস্টিং রিলেশনশিপ তার ওয়াইফের সাথে, সেটাকে ডিভোর্স করতে হবে এবং আপনাকে বিয়ে করতে হবে। ইজ দ্যাট হোয়াট? না, তাকে ডিভোর্স করে কি করে সে আমার সাথে লিগ্যাল পেপার শো করবে, দ্যাট ওয়াজ নট মাই হেডেক। আমার হেডেক ছিল যে আমার সাথে রিলেশনশিপটার লিগ্যাল পেপারস লাগবে, সেটা আমাকে অবশ্যই বিয়ে করে। ওকে ফাইন, তার মানে তার যে এক্সিস্টিং রিলেশনশিপ আছে সেটাতে কোনো হ্যাম্পার না হলেও চলবে, বা ওটা আপনার মাথায় ছিল না? না,
যে একটা রিলেশনশিপ এক্সিস্টিং রিলেশনশিপের মধ্যে থেকে এসে মেনটেন করছে, দায়িত্বটা তার উপরেই বর্তায় যে আদার্স রেসপন্সিবিলিটিস গুলো সে কি করে মেনটেন করে সে নিজেকে সেটেল করবে। বাট টু বি অনেস্ট, আপনি কি চাইতেন? আপনি কি চাইতেন যে সে এক্সিস্টিং সেটা মেইনটেইন করুক, আপনার কোনো প্রবলেম? হ্যাঁ, আমার কোনো প্রবলেম ছিল না। It was really like that? হ্যাঁ, কারণ বারবারই আমি আজকে কথা বলার শুরু থেকে একটা কথা অনেক ট্রান্সপারেন্টলি রিপিট করেছি যে আমি একটা জিনিস আমার এক্সপেকটেশনের জায়গা থেকে এবং আমার ফ্যামিলিগত শাসন বাড়ানোর জায়গা থেকে আমার ভিতরে একটা টেন্ডেন্সি ছিল যে আমি একটু ওপেন মাইন্ডেড বা একটু ওপেনলি সবকিছু ভাবতাম, বা বলা যায় যে একটু ওয়াইডলি চিন্তা করতাম, যেটা হয়তো বা কখনো কারো কাছে একটু অ্যাবনর্মালও মনে হতে পারে, আমি জানি না। রাইট, এগ্রিড। তাহলে এটা নিয়ে তো আপনাদের মধ্যে ততদিন পর্যন্ত কথাও হয়েছে বিষয়গুলো নিয়ে। জি জি, ফাইন। ওনার জায়গা থেকে পয়েন্ট অফ ভিউটা কি ছিল? এই পর্যায়ে যখন আলোচনার জায়গাগুলো চলে আসলো তখন উনি আমাকে বললেন যে চলো লাইফে একটা জুয়া খেলেই ফেলি। ওকে। এখন সেটা কি উনি মানে ওনার ফার্স্ট ওয়াইফকে রেখে আমাকে বিয়ে করার ব্যাপারটাকে জুয়া খেলা বলেছেন নাকি বলেছেন এটা আমার কাছে আজ অব্দি স্পষ্ট না, কিন্তু আমার দিক থেকে আমার যথেষ্ট স্পেস ছিল। অ্যাজ ইউ ফিল কমফোর্ট সেভাবেই রিলেশনটা ক্যারি হবে। সো এইরকম একটা সিচুয়েশন নিয়ে আপনি আপনার অফিসিয়ালি যে হাজবেন্ড, তখন আপনার অফিসিয়ালি সেপারেশনে জানেন, দ্যাটস ওয়াই আই এম ইউজিং দ্যাট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ, তার কাছে গিয়ে বললেন যে আমি ফাইনালি চিন্তা করছি, সুতরাং তুমি আমাকে কি করবে না করবে দ্রুত জানাও, তাই তো? ওকে ফাইন, লেট ইট বি কন্টিনিউ। তারপরের স্টেজটা হচ্ছে যে বিয়ে করবার বা ওরকম সামাজিক স্বীকৃত একটা ব্যাপারের মধ্যে চিন্তা ভাবনা চলছে। জাস্ট চিন্তা ভাবনার মধ্যে থাকাকালীন অবস্থাতে ওনার আরো একটা প্রস্তাব, সেটা হচ্ছে যে আমি একটু আগে যেটা বললাম যে ওনার 12 ইয়ার্স ম্যারিড লাইফে ওনার কোনো ইস্যু ছিল না, ডিউ টু সাম অফ কমপ্লিকেশন অফ হিজ ওয়াইফ। উনি, আমরা যদি আরো পরিষ্কার করি তাহলে তার কোনো বেবি ছিল না, এবং এই বেবি না থাকার পেছনের কারণ ছিল আলটিমেটলি তাদের দুজনের মধ্যে তার ওয়াইফ, সেটা সেই আপনাকে বলেছিল, রাইট? জি। ওকে ফাইন। তো দ্যাটস ওয়াই তার একটা আর্ট ছিল, একটা সন্তান সে চায়। তো ওই রকম জায়গা থেকে আমাকে বলল যে সম্পর্কটার মূল আসলে ইন্টেনশন হচ্ছে এটাই, আমি যদি সেকেন্ড টাইম কখনো কিছু ভাবি বা কোনো সিদ্ধান্ত নেই বা কোথাও ইনভলভ হই কিছু করি, তাহলে মানে জাস্ট তুমি আমাকে একটা বেবি দিতে পারবে কিনা। সেই ক্ষেত্রে আমার পুরো পৃথিবী থাকবে একদিকে, তুমি থাকবে আরেকদিকে। ওকে। তো আমি যথেষ্ট সম্মানিত বোধ করলাম অ্যাজ অ্যান ইমোশনাল ফুল। একটা পুরুষ মানুষ আমাকে এতটা দিয়ে দিচ্ছে, একেবারে একদিকে তুমি আর একদিকে আমি। তো আমিও অনেকটা গা ছাড়া ভাবে মেলামেশা করতে শুরু করলাম। মেলামেশাটা স্বাভাবিক যোগাযোগের চাইতেও একটু বেশি ছিল। ওরকম একটা সিচুয়েশনে আসলে এক সময় আমি কনসিভ করে যাই। আর যখন আমার প্রেগন্যান্সির 2.5 মাস চলে তখন আমি বুঝতে পারি যে আমি কনসিভ করে গেছি। ওকে, ততদিনে কি আপনার ডিভোর্স হয়ে গেছে? না, তখনও আপনার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়নি? না। এবং যেটা বুঝলাম যে ফ্রিকুয়েন্টলি আপনি তখন এই ভদ্রলোকের সঙ্গে মেলামেশা করছেন। হ্যাঁ, এখানে ছোট্ট করে আমি একটু বলি, সেটা হচ্ছে যে অফিসিয়ালি ডিভোর্স হয়নি, কিন্তু আমি যখন মানে একটা সলিউশনের জন্য আমার হাজবেন্ডকে প্রেসার করতাম, উনি বারবার একটা কথা বলতেন যে আমি মৌখিকভাবে তোমাকে মুক্ত করে দিলাম, মৌখিকভাবে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম, ইউ ক্যান ডু এনিথিং, ইউ ক্যান টেক ইউর এনি ডিসিশন। কাগজপত্র কেন দিতে চাইতো? এটা তার কোনো একটা প্রবলেম ছিল। আপনি কেন দিতেন না? আমি ওয়েট করছিলাম সে আবার যদি সবকিছু ঠিক হয়ে যায়। তার মানে আপনি সেপারেশনে ছিলেন, কিন্তু তারপরেও আপনি এক্সপেক্ট করতেন যে এই মানুষটার কাছে আবার ফিরে যাব, সাবসিকুয়েন্ট মাইন্ড, অবচেতন মনে। হ্যাঁ, তারপরেও আপনি এই ধরনের একটা সম্পর্কে হঠাৎ করে জড়িয়ে গেছেন। এই ব্যাপারটা কি আপনার হাজবেন্ডের কাছে পরিষ্কার ছিল যে আপনি ফিজিক্যালি অ্যাফেয়ারের মধ্যে যাচ্ছেন এই ভদ্রলোকের সাথে? একটা সম্পর্কে গেছি যখন আমি, তখন আমি আমার হাজবেন্ডকে শুরুতেই ওটা ইনফর্ম করেছিলাম, সো দ্যাট ওটা শুনেও যদি আমাকে ডিভোর্সটা দেয়। ফাইন। আর যখন সম্পর্ক এক একটা পর্যায়ে ভেদ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন আসলে এটা খুব জনে জনে বলে বেড়ানোর মতন কোনো বিষয় না, এবং একই সাথে থামিয়ে রাখাটাও যায় না। আমি এই কারণেই বলছি যে এক্সপেকটেশন যেহেতু আছে হাজবেন্ডের কাছে ফিরে যাওয়ার, সুতরাং সেই জায়গাটি থেকে বিগ একটা স্টেপ আপনি নিলেও নিতে পারতেন। তখন আপনার হাজবেন্ড কি অন্য কোনো মেয়ের সাথে কোনো অ্যাফেয়ারে ছিল বা আপনার জানা মতে এরকম কোনো কিছু? আমি জানি না। ইউ আর নট শিওর অ্যাবাউট দ্যাট। ফাইন। আরেকটা কোশ্চেন আমাদের শ্রোতাদের কাছে আসতে পারে, সেটা হচ্ছে যেই ভদ্রমহিলার সাথে তার 12 বছরের সম্পর্কে কোনো সন্তান নেই, সেই ভদ্রমহিলা কি সম্পর্কে অবহিত ছিলেন? আমি যতদূর জানতাম ছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি আমি ফেস করেছি অনেক পরে। ওকে, লেট ইট বি কন্টিনিউড দেন। তো যেদিন আমি প্রথম জানতে পারলাম যে আই বিং কনসেপ্ট,
সেদিন সেই মুহূর্তেই আমি ভদ্রলোকের কাছে খুব দৌড়ঝাঁপ করে গিয়ে দেখা করে তাকে জানালাম। ইভেন এতটা নিজের ভেতরেও ভীতি এবং অস্বস্তি কাজ করছিল যে আলোচনা হয়তো হচ্ছিল, প্রিপারেশন প্ল্যানিং হয়তো অনেক কিছুই হচ্ছিল, সে মুখে মুখে আমাকে অনেক কমিটমেন্টই করে দিচ্ছিল, করে যাচ্ছিল, কিন্তু মেন্টালি কোথাও হয়তো আমি আসলে এই সিচুয়েশনটা ফেস করার জন্য প্রিপেয়ার ছিলাম না, যে আমি তার সাথে সম্পর্কে যাব কিন্তু আমি এখনই প্রেগনেন্ট হয়ে যাব, সে আমার কাছে সন্তান চাইলো, এত তাড়াহুড়ো আমার মধ্যে ছিল না। কিন্তু এটা আসলে সামহাউ অ্যাক্সিডেন্টালি হয়ে যায়, আমাদের প্ল্যানিংটা হচ্ছিল সম্পর্কটাকে নিয়ে, সিচুয়েশনটা অ্যাক্সিডেন্টালি হয়ে যায়। যেদিন আমি প্রথম তাকে জানানোর জন্য, আমি নিজেও ইনফ্যাক্ট ওদিনই প্রথম জানতে পারলাম, আমি যখন ভদ্রলোককে জানালাম, আমি ওই কনফিউশনের জায়গা থেকেই খুব ইনকনফিডেন্ট ছিলাম বলেই আমি যখন ইনফরমেশনটা নিয়ে তার সামনে গেলাম, আমি আসলে তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছিলাম না, পারিনি। আমাকে চোখ নামিয়েই বলতে হয়েছে যে আমি কনসিভ করে গেছি। ইনফ্যাক্ট সিচুয়েশনটা আরেকটু ডিটেইলে যদি বলি, ব্যাপারটা এরকম ছিল যে আমার প্রেগন্যান্সি টেস্টের স্ট্রিপটা আমি টিস্যুতে পেঁচিয়ে নিয়ে গেছিলাম, সো দ্যাট কোনোভাবে যদি সে নেগেটিভ রিয়াক্ট করে, সে হয়তো বলে ফেলতে পারে যে তুমি আমাকে ব্ল্যাকমেল করার জন্য বলছো, তুমি প্রেগন্যান্ট, ডকুমেন্টস কোথায়। মর্নিং শোজ দ্য ডেজ, ভয়টা কেন যেন আমার মধ্যে কাজ করেছিল বলে ওটা আমি সঙ্গে করে নিয়ে গেছিলাম। এটাই কি ফার্স্ট টাইম আপনার কনসিভ করা? জি। ওকে, ফাইন। তারপর চোখের দিকে তাকিয়ে আমি কথা বলতে পারছিলাম না, যথেষ্ট নার্ভাস ফিল করছিলাম, কারণ ঠিক ওই মুহূর্তের ওপরে ডিপেন্ড করে ওই মুহূর্তের পর মুহূর্তের ডিসিশন গুলো আমাকে নিতে হবে। আমি কথাটা বলে মাথা নিচু করে বসেছিলাম ভদ্রলোকের সামনে, এবং ওনার কোনো অ্যাকশন বা রিয়াকশন, ক্রিয়া প্রতিক্রিয়া বিক্রিয়া কোনো কিছুই আসলে আমি ফিল করতে পারলাম না। উনি জাস্ট প্রেগন্যান্সি টেস্টের স্ট্রিপটা নিয়ে টিস্যু পেপারটা টেবিলের ওপর থেকে নিয়ে দিয়ে ফেলে দিয়ে উনি আমাকে জাস্ট বললেন যে চলো বাইরে যাই, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আমি তখন ভাবলাম যে হয়তো তার অফিস বলে সে হেজিটেট ফিল করছে আমার সাথে এরকম একটা টপিক নিয়ে কথা বলতে, যেতে যেতে হয়তো আমাকে কিছু একটা সে বলবে, কিছু বলতে চাইছে সে আমাকে। তো গেলাম, রিক্সায় উঠলাম। ওঠার পর আমি খুব অস্থির বোধ করছিলাম, যে আমি যতটাই অস্থির বোধ করছি উনি আসলে ততটাই শান্ত নির্লিপ্ত হয়ে আছেন। তো ওই জায়গা থেকে আমি খুব উসখুস করতে করতে আমি ওনাকে বললাম যে আমাকে একটা সিগারেট দেওয়া যাবে। তো উনি একটা সিগারেট জ্বালিয়ে আমাকে হাতে দিলেন। আমি সিগারেটটা নিয়ে জাস্ট ঠোঁটের খুব কাছাকাছি এসেছি যে পাফটা নেব, তখন জাস্ট উনি আমাকে একটাই কথা বললেন যে ঠিক এই সিচুয়েশনে তোমার জন্য সিগারেটটা কি হার্মফুল হবে না। এই রিপ্লাইটা যখন উনি আমাকে দিলেন, ফ্র্যাকশন অফ আ মোমেন্ট আমি This track was downloaded from fusionbd.com. খুব অস্থির চিত্ত থেকে কোনো একটা স্ট্যান্ড যেন পেলাম, পায়ের নিচে বোধহয় একটা কিছু ফিল করলাম যে আমি শূন্যতে নাই বোধহয়, এটা বোধহয় কোনো পজিটিভ সাইন। আমি ইনস্ট্যান্টলি সিগারেটটা ফেলে দিলাম, এবং আমি তখন ওই রিপ্লাইটাকেই ভেবে নিলাম যে পজিটিভ, কারণ আমি তো পজিটিভ যুক্তি খোঁজারই চেষ্টা করব। তখন 2.5 মাস থেকে শুরু হলো, 2.5 মাস থেকে চলতে চলতে এভাবে করেই আমার প্রেগন্যান্সি টাইমটা চলছে। যখন আমার 7.5 মাস চলছে, দ্যাট টাইম সাডেনলি আই স্টার্টেড ফিলিং যে যোগাযোগটা খুব প্রাণহীন হয়ে যাচ্ছে, যেখানে এইরকম একটা সময়ে আমাকে অনেক বেশি হয়তো তার টেক কেয়ার করার কথা বা নানান রকম সাপোর্টিভ জায়গা থেকে আমার পাশে থাকার কথা। এই 2.5 মাস থেকে 7.5 মাস মাঝখানে হচ্ছে 5 মান্থ। এই 5 মান্থের অ্যাটিটিউডটা কি ছিল তার? অ্যাজ ইউজুয়াল, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। বেবি নিয়ে তার রেসপন্সটা কি ছিল? খুব ওভার এক্সাইটেড কোনো কিছু কখনোই শো করেনি, করতেন না উনি। ওই যেটা বললাম আমি যে অ্যাজ ইউজুয়াল, আমি কনসিভ করার আগের সময় উনি যেরকম তথাকথিত আচরণ করতেন, তখনও ওই তথাকথিত বিষয়টাই ছিল, মানে সম্পর্কের স্বাভাবিকতা ছিল, কিন্তু এক্সট্রা কেয়ার বা খুব ওরকম খুব ওভার এক্সাইটেড তার এক্সপেকটেশন ছিল, সে আমাকে ওরকম কিছু প্রস্তাব দিয়েছে, তার পর মুহূর্তেই সে ওটা পেল, মানে আকাশের চাঁদ হাতে পেয়ে গেল, এরকম কিছু ছিল না। অত শখ করার মতন আমি কিছু তার মধ্যে, এটা আগাগোড়াতেই ছিল না তার মধ্যে, না
ওকে ফাইন। বেবি আসলে তার ভেতরে এক্সপেকটেশনটা অনেক বেশি হাই হওয়ার জায়গাটা থেকে যদি আমি বলি যে এটা কিছু ওভার শো করা, সেটা খুব স্বাভাবিক ছিল আমার কাছে যেটা মনে হয়েছে, কারণ 12 বছর সংসারের শেষটা পাইনি। ঠিক আছে, যদি আপনার জায়গা থেকে এটা ন্যাচুরাল হয়ে থাকে বা আমাদের জায়গা থেকে যদি হয়, তাহলে বেবি নিয়ে যে টেক কেয়ারটা দরকার হয় ওই 5 মাসে আপনার প্রতি সেই টেক কেয়ারটা করেছে কিনা? নাথিং। নাথিং। সেই জায়গাটা থেকে আপনি কি ধরে নিয়েছিলেন? ওয়াজ পজিটিভ ফ্রম হিজ সাইড অর নেগেটিভ? একটা তো অ্যাজিউমিং এর একটা ব্যাপার থাকে। আমি কিছু ধরে নেওয়ার জায়গাতে থাকার চাইতে অনেক বেশি দুশ্চিন্তিত ছিলাম যে যদি নেগেটিভ হয় বা যে কোনো মুহূর্তে যদি সে আমার সাথে নেগেটিভ অ্যাটিটিউড করতে শুরু করে, আসলে আমার কি প্রিভেনশন গুলো নেওয়া উচিত। সেটা বেবিকে আপনার সাথে রেখে সাথে করে নিয়ে অবভিয়াসলি, কারণ তখন আসলে মিনিমাম একটা টাইম পিরিয়ড থাকে ওয়েদার ইউ হ্যাভ টু হ্যাভ দিস থিংস আর Or you have to ইউ die. ওয়ান্ট টু টার্মিনেট। ইয়েস। তো সেই জায়গা থেকে বোকার মতন হোক বা ওটা আমার ওয়াইসনেস হোক, হোয়াট এভার, আমি আমার প্রিভেনশনের ব্যাপারটা নিয়ে খুব চিন্তা করছিলেন, ইনসিকিউর ফিল করতাম, আমি ওগুলো নিয়েই চিন্তা করতাম। কোন ধরনের কোনো চাপ দেওয়াটা ওই সময়টাতে আপনার মাথা থেকে কাজ করেনি? লাইক তুমি যে বিয়ে করতে চাচ্ছ, বিয়েটা এখনই করে ফেলো, এই ধরনের সাধারণত টিপিক্যাল অ্যাটিটিউডটা তো চলে আসেই। হ্যাঁ, আর অবভিয়াসলি যেখানে আমি একজন মেয়ে মানুষ, ওয়েমেন, হ্যাঁ, ওয়েমেন ইনস্টিংক্টের জায়গা থেকে ওই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। চাপ দেওয়ার ব্যাপারটা মানে আমার ভেতরে আসলে ওই রকম অ্যাটিটিউডটাই আমার ক্যারেক্টারের মধ্যে নাই যে আমি সব মানে কিছু ফোর্সফুলি আদায় করব। এই সম্পর্কের ক্ষেত্রে আপনি প্রথমে যখন জিজ্ঞেস করেছিলেন, আমি বলেছিলাম যে আমি একটু স্পেস দিয়ে রেখেছিলাম ওনাকে, যে উনি ওনার প্রথম স্ত্রীকে রেখেই আমাকে বিয়ে করবেন নাকি বাদ দিয়ে এসে বিয়ে করবেন, এটা ওনার উপরে দায় বর্তায়। আমি ওনার উপরে কিছু চাপিয়ে দিয়ে আদায় করতে চাই না। তাহলে আপনি যদি আপনাকে এই বেবিটা নিয়ে একটা ফাইটের জায়গাতে যেতেই হয়, সেরকম একটা মেন্টাল প্রিপারেশনের জায়গাতে আপনি স্লোলি আপনার মধ্যে সেটা গ্রো করছিল এক, এবং সেটা ওনাকে হাইড করে হোক বা যে কোনো ভাবেই হোক না কেন ওনাকে সামনে রেখে ফেস করতে হবে আপনাকে, বা ওনাকে আপনি তখনই একটা মুখোমুখি করিয়ে দিবেন ওরকম চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে সেটা ছিল না। বাট আদার ওয়ার্ল্ড, লাইক তখন আপনি আপনার হাজবেন্ডের সাথে সেপারেটেড হননি অফিসিয়ালি, আপনার ফ্যামিলির কাছে এবং আপনার সোসাইটির কাছে, যেহেতু আপনি 7.5 months, সো ইট শোস এভরিবডি। সেই জায়গাটা থেকে আপনি কি চিন্তা করতেন বা আপনি কিভাবে ফেস করতেন এটাকে? আমি ওই সময়টাতে আমার ফ্যামিলি থেকে প্রচন্ড সাপোর্ট পেয়েছি। আমার প্যারেন্টস কে ওনাদেরকে সত্যটা বলেছিলেন? হ্যাঁ, মানে আদারওয়াইজ আমার তো কিছু আর কিছু বলার নাই, কারণ সবাই জানছে যে আমি আমার হাজবেন্ডের সাথে এতটা সময় ধরে, মানে আমার প্রেগনেন্সির টাইম পিরিয়ড ছাড়াও অনেকটা সময় ধরে আলাদা থাকছি। এবং আমার হাজবেন্ডকেও আমি শুরুতে জানিয়েছিলাম, আমি প্রেগনেন্ট হওয়ার সাথে সাথেই আমার হাজবেন্ডকেও আমি জানিয়েছিলাম যে আমি প্রেগনেন্ট। হ্যাঁ। ওকে, তখন উনি আপনাকে ডিভোর্স দেন? তখন উনি আমাকে ডিভোর্স দেননি। ওনার কিছু উনি যেহেতু বশবর্তী হয়ে তখন আমাকে চাচ্ছিলেন একটা সাফারিংস এর মধ্যে রাখতে। কি ধরনের? লাইক আলটিমেটলি তোমার দিক থেকে কোনো চেষ্টাই তুমি তো করলে না মিউচুয়ালাইজেশনের জন্য, তুমি সবসময় প্রেশারই করে গেলে ডিভোর্সের জন্য। এবং এখন আলটিমেটলি তুমি এরকম ভাবে একটা রিলেশনের মধ্যেও চলে গেলা, রিলেশন থেকেও আরো বাড়তি কিছু করে ফেললা, এটা আমার লাইফটার কথা তুমি ভাবলা না বা কিছু এরকম একটা অ্যাটিটিউড ছিল। সো ওর ব্যাপার ছিল যে ডিভোর্স দিলে তোমাকেই দিতে হবে। ওকে। অ্যাজ আই ওয়াজ বিং প্রেগনেন্ট, তো এখানে আমাদের মুসলিম লতে কিছু টিপিক্যাল ল আছে যে প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স দেওয়া বা নেওয়া যায় না। সেই জন্য আমি প্রেগনেন্ট হওয়ার পরে মানে আমি যখন জানতে পারলাম যে অবভিয়াসলি আমার ডিভোর্সটা দরকার এবং আমি তখন উদ্যোগী হয়ে ডিভোর্স দিব, তখন আসলে ওই পরিস্থিতিটার মধ্যে আমি মুভ করেছিলাম যে আমি ডিভোর্স দিব প্রেগনেন্ট হওয়ার পরে। মুভ করেছিলাম বলে আসলে তখন আমি জানতে পারলাম যে প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স করা যাবে না, যাই করতে হয় আফটার মানে পোস্ট ডেলিভারিতে গিয়ে করতে হবে। মিনওয়াইল যেই ভদ্রলোকের সাথে সম্পর্ক নিয়ে জটিলতা থেকে এত কিছু, ওনাকে আমি খুব খোলামেলা ভাবে সরাসরি বিয়ের ব্যাপারটা নিয়ে অ্যাপ্রোচ করেছি যে কি বলবো সবাইকে। তাহলে তখন উনি ওনার প্রথম স্ত্রীর ব্যাপারে খুব সচেতন হয়ে উঠলেন হঠাৎ করে। আমাকে একটু সময় দাও, আমাকে একটু ওকে বোঝাতে, ওর সাথে শেয়ার করতে ব্যাপারগুলো সময় লাগবে একটা জায়গা থেকে। হঠাৎ করে আমিও যদি বেরিয়ে চলে আসি সেগুলো একটু আমাকে সময় নিয়ে তারপরে করতে হবে। সো তুমি একটু আমাকে সময় দাও। সময় দেওয়া ছাড়াও আসলে আমার তখন কিছু করার ছিল না। দিলাম এবং নিজেও সময় নিলাম যে ওকে ফাইন, লেটস সি, চাই বা না চাই এখন আমাকে এন্ডিংটা দেখতেই হবে।
7.5 মাস যখন, তখন অনেকটাই স্পষ্টভাবে আমি অনুমান করতে পারছিলাম যে সম্পর্কের কোথাও একটা প্রাণহীন ব্যাপার চলে আসছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ওই প্রাণহীন ব্যাপারটা আমি যেটা অনুমান করছিলাম যে তার ওয়াইফ জনিত কোনো তার ওয়াইফ জনিত কোনো কারণে সে হয়তো সম্পর্ক থেকে রিয়েলাইজেশন করেছে বলে আবার ফার্স্ট ওয়াইফের কাছে ফিরে যাচ্ছে বা কিছু এরকম, সেটা না। আরো একটা এক্সট্রা রিলেশনে সে আমার সাথে এরকম একটা পরিস্থিতি, এরকম একটা পর্যায়ে থাকাকালীন অবস্থায় জড়িয়ে গেছে। এবং একটু থামাই আপনাকে। এতক্ষণ হয়তো বা আমাদের প্রিয় শ্রোতা যারা আছেন তারা হয়তো বা মোটামুটি একটা ধারণা বুঝেই নিয়েছেন যে আসলে কোথায় যাচ্ছে এই সম্পর্কটা বা কি হতে যাচ্ছে আলটিমেট রেজাল্ট। তখন আপনার বেবির বয়সটা কত যখন উনি আরেকটা এক্সট্রা এই ধরনের রিলেশনশিপে জড়িয়ে গেছেন? 7.5 মাস। 7.5 মাস। দ্যাট টাইমস আপনি কিভাবে বুঝলেন? জি, সময় ওটা এক্স্যাক্টলি 7.5 মাস। কিভাবে বুঝলেন যে উনি আরো একটা এক্সট্রা অ্যাফেয়ার এভাবে জড়িয়ে গেছেন? ওই যে আমি বারবার বলছি যে যোগাযোগের মধ্যে প্রাণহীন ব্যাপারটা, দুটো মানুষ পাশাপাশি থাকতে থাকতে তো কিছু অভ্যস্ততা তৈরি হয়। এটা তো আপনার অ্যাজিউমও হতে পারে। এই কারণে হতে পারে নাকি যে উনি যেহেতু এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছেন না যে আলটিমেটলি ওনার ওয়াইফকে উনি কিভাবে বোঝাবেন, এবং ওনার ওয়াইফকে যে উনি ছাড়বেন আপনার জায়গা থেকে ছাড়ার ব্যাপারে কোনো জোর চাপ ছিল না, সেটাও তো মোটামুটি পরিষ্কার এই জায়গাটাতে। তো এমন কি হতে পারে না যে উনি খুব হার্ড একটা রিয়েলিটি ফেস করতে যাচ্ছেন, যে কারণে আপনার সাথে একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করছেন? সেটাকেই আপনি কি এক্সট্রা অন্য কোনো অ্যাফেয়ারের দিকে অ্যাজিউম করছেন? প্রথমে তো ব্যাপারটা আমার অ্যাজিউমই ছিল তার আচরণগুলো দেখে। অ্যাজিউমটা যখন প্র্যাকটিক্যালি আমি ফেস করলাম, ওটা তো আমাকে ফেস করতে হলো। মানে যদিও সেটা আমার অনুমান ছিল বা যেটাই ছিল, আলটিমেটলি আমার অনুমানটার অস্তিত্ব ছিল। মানে হয়তো আমি এটা আমার ফেট হতে পারে যে লাকিলি অস্তিত্বটা আমার সামনে উঠে চলে এসেছে, আপনি প্রুফ পেয়েছেন। রাইট। তখন আমি বুঝে গেছিলাম আসলে যে আলটিমেটলি হোয়াট ইজ ওয়েটিং ফর হিম। হ্যাঁ, তারপরেও আসলে আমি তখন চেষ্টাটা চালাচ্ছিলাম যে এখন আমার আসলে তাকে ফোর্স করার একটা ব্যাপার বোধহয় চলে এসছে, কারণ অনেক ডাইজেস্ট করলাম, অনেক স্পেসও দিলাম। তো স্পেস দিলে আসলে মানুষ স্পেস ইউজ করে চলে যায় বা ওই সম্ভাবনাটা খুব সহজ থাকে। তো এখন আমাকে আসলে একটু হার্ড হতে হবে। আমি একটু তাকে হার্ড টাইম দিলাম। কথাবার্তা বলা, সম্পর্কে জড়িয়ে পড়া, এই ব্যাপারগুলো স্বীকার অস্বীকার নিয়ে নানা রকম টানাপোড়েন চলতে চলতেই আসলে আমার খুব 11th আওয়ার চলে আসলো। আমার ডেলিভারি টাইমটা কাছাকাছি চলে আসলো। আমার ডেলিভারি হলো, দ্যাট ওয়াজ 21 ফেব্রুয়ারি। 21 ফেব্রুয়ারিতে আমার মেয়ে ভূমিষ্ঠ হলো, যে কারণেই ওর নাম আমার রাখা ভাষা। মানে এই যে ভাষাকে আমরা আজকে এখানে পেয়েছি, ও হচ্ছে সেই ভাষা। ফাইন। সেই সময়টাতে যখন ডেলিভারি হচ্ছে, আপনি তো হার্ড হয়ে গিয়েছেন ভদ্রলোকের প্রতি। সেই সময়টাতে তার মুভমেন্টটা কি ছিল? মানে বরাবরের মতনই স্কিপিং টেন্ডেন্সি। বেবি আসার পরে তার অ্যাটিটিউডটা উনি কি ছিলেন আপনার ডেলিভারি যখন হচ্ছিল? অবভিয়াসলি না, টোটালি আমি একদম একা ফেস করেছি সবকিছু। নোবডি হেল্প। আমার ফ্যামিলি ছিল, আমার ফ্যামিলি সাপোর্টটা তখন আমি মেন্টালি এনভায়রনমেন্টালি পেয়েছি। ওকে। যদিও একটা ছোট্ট কনভারসেশন বা কমিটমেন্ট হয়েছিল ওনার সাথে আমার, যে আমি ওনাকে জাস্ট ওটা খুব ইমোশনাল জায়গা থেকে রিকোয়েস্ট করেছিলাম যে ডিসিশন নেওয়ার সময় এখনো ফুরিয়ে যায়নি। যেহেতু ডিসিশন না নেওয়া অবস্থাতেই আমাকে এই অবস্থায় সবকিছু ফেস করতে হচ্ছে, আমার ফ্যামিলি, সমাজ, আমার কলিগ, আমার কর্মক্ষেত্র বা সবকিছু। তো আলটিমেটলি আমাকে তখন কোয়েশ্চেন ফেস করতে হয়েছে, উত্তর দিতে হয়েছে। পোস্ট ডেলিভারিতে যাওয়ার পরেও আসলে ডিসিশন যে কোনো মুহূর্তে নিয়ে হয়তো বিয়ে থার ব্যাপার বা ওরকম কোনো পজিটিভ চিন্তা করা যেতেই পারে। সো দ্যাটস ওয়াই আমার ভেতরে তখন একটা এক্সপেকটেশন ছিল, মিনিমাম লেভেলের হলেও। এরকম সময় আসলে ইমোশনাল জায়গা থেকেই আমি খুব ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে ডিসিশন যে কোনো মুহূর্তে নেওয়া যাবে, ওটার জন্য আমি আপনাকে কোনো প্রেশার করছি না, কিন্তু রিকোয়েস্টটা রাখবার জন্য প্রেশারটা করছি। অ্যাটলিস্ট আমার যেদিন ডেলিভারি হবে ওই দিনটা আপনি একটু আমার পাশে উপস্থিত থেকেন। তখন কমিউনিকেশন কি আপনিই ছিল, মানে আপনি ল্যাঙ্গুয়েজটাই ছিল? বরাবরই। তো উনি আমাকে কমিটমেন্ট করেছিলেন যে ওই দিনটাতে উনি থাকবেন। আমার ডেলিভারি ডেটের 2 দিন আগে থেকে আসলে আমার লেবার পেইনটা হচ্ছিল। আমার ডাক্তারের সাজেশন অনুযায়ী এবং আমার চাওয়া অনুযায়ী আসলে খুব চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছিল যাতে নর্মাল ডেলিভারিটা হয়।
এবং আমার কিছুতে ব্যাক অফ দ্য মাইন্ডে আমার একটা ইন্টেনশনও কাজ করেছিল যে আমি তাকে যে রিকোয়েস্টটা করেছি সেই কমিটমেন্টটার রিপ্লাইটা কি হবে, আসলে রিপ্লাইটা জানার জন্য আমি 2.5 দিন লেবার পেইন সহ্য করেছি। 21 তারিখ দুপুরবেলায় যখন আমি আসলে তাকে রিচ করতে পারছি না, ফোনটা বন্ধ ছিল, অসহ্য, ফোন বন্ধ ছিল না, ফোন খোলা ছিল, কিন্তু সে আমাকে অ্যাটেন্ড করছিল না। ওকে ওকে। তো 2.5 দিনের লেবার পেন সহ্য করা অবস্থায় যেদিন 3rd ডে 21শে ফেব্রুয়ারি, ওই দিন সকালবেলাতে আমার একটা প্রি চেক আপ ছিল। জাস্ট ডাক্তার আমার ফিজিক্যাল পজিশনটা বোঝার জন্য আমাকে একটু দেখা করতে বলেছিলেন, যেহেতু আমি লেবার পেন সহ্য করছি, আবার আমি রাজিও হচ্ছি না যে প্রেশার নিয়ে আমি ডেলিভারির জন্য প্রিপেয়ার্ড হয়ে যাব। তো তখন সকালবেলাতে ডাক্তার আমাকে দেখার পরে আমার অ্যাবসেন্সে আমার গার্জিয়ানকে বললো আমার ছোট্ট একটা অ্যাবনর্মালিটিস হচ্ছিল, অনেক লম্বা সময় পেরিয়ে যাচ্ছে তখন, আর অনেক সেন্সিটিভ ব্যাপার যেহেতু এটা। আমার ওভারি যেটা, যেই বেলুনটার ভেতর আসলে পানি থাকে, পানির ভেতরে বাচ্চাটা থাকে, আমার ওই পানিটা নীল হয়ে যাচ্ছিল। এবং আমার কিছু সময় পর পর পেইনটা যখন খুব বাড়তি হয়ে যাচ্ছিল, তখন আমার পুরো ওভারিটা আমার শক্ত হয়ে আসছিল। আই কুড ফিল লাইক আমার বেবিও খুব শক্ত হয়ে আসছে। তো ওই সকালবেলাতে যখন আমি ওই সিমটমটা ওনাকে বললাম, তখন আমাকে বাড়ি পাঠিয়ে দিয়ে যে ডাক্তার আমার গার্জিয়ানের সাথে শেয়ার করলো যে আর ডিলে করা যাবে না, তাহলে একটা যে কোনো রকম নেগেটিভ রেজাল্ট হয়ে যেতে পারে, দুপুরের মধ্যে সিজার করে ফেলতে হবে। তো তখন আলটিমেটলি আমার রাজি হওয়া, তখন আমার ফ্র্যাকশন অফ এ মোমেন্ট আমি চিন্তা করলাম যে আমি কোনো কিছুর জন্য কিছু চিন্তা না করি, যার জন্য এই 10 মাস আমার এই এত কিছু ফেস করা, তার ইম্পর্টেন্সটা এখন আমার কাছে এই মুহূর্তে অনেক বেশি। আমি কার জন্য ওয়েট করব, কেন ওয়েট করছি। এক্স্যাক্টলি। তো তখন আমি রাজি হলাম, বাট আমি ওটিতে ঢোকার আগ পর্যন্ত কোন বিশ্বাসের জায়গা থেকে বা কোথা থেকে আমি জানি না, আমার মনে হয়েছে যে আমি তাকে SMS করে জানাচ্ছি যখন অন দ্য ওয়েতে আমি যাচ্ছি যে আমি চলে যাচ্ছি, একটু পর আমাকে ওটিতে নিয়ে যাওয়া হবে, বন্ড সাইন করা হচ্ছে, এখনো সময় আছে, এতটার মধ্যে এলে পরেও আপনি অ্যাটলিস্ট আমাকে দেখতে পাবেন, বা আমি ঢোকার আগে আপনাকে দেখতে না পাই, ওটি থেকে বেরিয়েও যদি আপনাকে দেখতে পাই, তাহলে আমার এক্সপেকটেশন যেটা ছিল যে ওই মুহূর্তে আপনি প্রেজেন্ট থাকবেন এবং জাস্ট প্রথম দেখাটা সন্তানকে আপনি দেখবেন। তো ওই সবকিছু মিলিয়ে ওয়েট করেছিলাম। এবং আমার ডেলিভারি হয়ে যাওয়ার পর ওটিতে থাকাকালীন অবস্থাতেই যখন কিনা একটা মিথের মতো থাকে এটা, যে বাচ্চাকে বের করেই ফার্স্টে মায়ের কাছে দেওয়া হয় সাম সর্ট অফ মানে পেইনটাকে ভুলিয়ে দেওয়ার জন্য, ওই মুহূর্তে আমি আমার বাচ্চাকে ফার্স্ট দেখা থেকে রিফিউজ করেছিলাম যে আনলেস আনটিল ওই মানুষটি এসে ওর সন্তানকে দেখছে না, আমি ওর মুখ দেখবো না। দ্যাট মাচ ইউ লাভ হিম। এটার ব্যাখ্যা যদি অনেক তো ওইরকম একটা সময় আসলে আরো একটা খুব অদ্ভুত সিচুয়েশন আমাকে ফেস করতে হয়, যে আমি যখন রিফিউজ করলাম আমার সন্তানকে দেখবার জন্য, তখন আসলে আমার যিনি ডক্টর ছিলেন উনি বাইরে থেকে গিয়ে আমার হাজবেন্ডকে ডেকে নিয়ে আসলেন। ওকে, হাজবেন্ড মিন্স যিনি আপনার? আমার হাজবেন্ড ছিলেন। উনি ছিলেন আপনার ডেলিভারির সময়? উনি ছিলেন না, বাট মানে আমি ওটিতে ঢোকার পর বোধহয় উনি এসে পৌঁছেছেন, বা সামহাও উনি ওই দিনটা জানতেন, উনি এসেছিলেন আমার সাথে দেখা করবার জন্য আর কি। তখন আমি ইনফ্যাক্ট একটু খুব অ্যাস্টনিশড হয়ে গেলাম যে আমার হাজবেন্ড অপারেশন থিয়েটারের ভেতরে হঠাৎ করে এলেন থেকে, মানে কি ব্যাপার। তখন আমার হাজবেন্ড আসলে আমার বেবিকে ফার্স্ট কোলে নিলেন। উনি, আমি কিছু মাত্র আগে যে ব্যাপারটাকে রিফিউজ করেছিলাম, ওই ব্যাপার ওই প্রথা বা সৌজন্যতাটা উনি মেনটেন করলেন, উনি মেনটেন করলেন। উনি জাস্ট আমাকে এনে ফার্স্ট আমার বেবিকে দেখালেন। তো তখন আমি জাস্ট একটা কাজ করেছিলাম, আমি খুব সাবলীল ভাবে আমার হাজবেন্ডকেই বলেছিলাম যে আমাকে একটু ওর চেহারার চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, আমি অনেক বেশি দেখার জন্য অস্থির হয়েছিলাম ওর হাত পায়ের আঙুলগুলো,
তো আমাকে যখন ওর হাত পায়ের আঙুলগুলো দেখালো, তখন আমি ওই হাত পায়ের আঙুলের মধ্যে সিমিলারিটি খুঁজলাম যে ওর প্যাটার্নিটি যিনি বিলং করেন তার সাথে ওর সিমিলারিটি কতটুকু। কেন খুঁজছে? ওইটা হয়তো আমার একটা সাইকোলজিক্যাল ব্যাপার ছিল, ওই মুহূর্তে হয়তো আমার মন চেয়েছিল বা কিছু, বা আমার হয়তো ওই কিউরিওসিটিটা কাজ করেছিল যে আসলে কতটা মিল, এটাই। তারপর আমাকে ওটি থেকে বের করে যখন কেবিনে দেওয়া হলো, কি খাবো? আমরা এখান থেকে বেরিয়ে তারপর খাবো মা। আমাকে যখন ওটি থেকে বের করে কেবিনে দেওয়া হলো, তখন আই গট মাই সেলফোন ইন মাই হ্যান্ড। তখন একটা সুযোগ পেলাম ওনার সাথে কমিউনিকেট করবার চেষ্টাটা করার। আমি তখন ওনাকে আবার ফোন করলাম, SMS দিলাম। অনেকবার চেষ্টা করার পর এবং ওনাকে পার্টিকুলার একটা SMS দেওয়ার পর যে বিকেল 4:10 আমার একটি কন্যা সন্তান হয়েছে, এই SMS টি পাঠানোর পর আবার যখন আমি ফোন করলাম তখন আসলে উনি ফোনটা পিক করলেন। তারপরে ফোনে যখন আমি ওনাকে পেলাম, আমি ওনাকে বললাম যে আপনার একটা মেয়ে হয়েছে। তো উনি তখন বলল যে আজকে তুমি একজন সম্পূর্ণ নারী হলে, কন্যা জায়া জননী, তুমি পরিপূর্ণ একজন নারী হলে, কংগ্রাচুলেশনস, ওর জন্য আমার অনেক দোয়া থাকলো, তোমরা ভালো থাকো বলেই যে উনি লাইনটা কেটে দিলেন। তারপর থেকে ওনার সাথে আমি আমার মতন করে আমার দিক থেকে কখনোই কোনো যোগাযোগ করতে পারিনি। তারপরের স্ট্রাগলটা আসলে আমার মতন করে আমি আমার সন্তানকে নিয়ে সার্ভাইভ করার জন্য যেভাবে যা কিছু করতে হয়েছে আমাকে করতে হয়েছে, কারণ অন দ্যাট টাইম আই ওয়াজ নট ফিজিক্যালি ফিট টু ডু এনি হার্ড ওয়ার্ক। আর আমি কনসিভ করে যাওয়ার পর আসলে আমাকে চাকরি থেকে বিরতি নিতে হলো। আমি খুব সেন্সিটিভ একটা সেক্টরে কাজ করতাম, এভিয়েশন, এয়ারলাইন্সে। তো ন্যাচারালি ওখানে 2 মাস 2.5 মাস হয়ে গেলেই আসলে আমাদেরকে ফ্লাইট থেকে নেমে যেতে হয়। তো আই থট তখন যে আমি একেবারেই চাকরি ছেড়ে দেবো, মানে ম্যাটারনিটি লিভ নেওয়া যায়, বাট আমি ছেড়ে দিয়েছিলাম কারণ আমার আর ইচ্ছে ছিল না যে আমি কখনো আবার চাকরিতে ব্যাক করবো বা কিছু। এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে পোস্ট ডেলিভারিতে এসে ওই আমার জন্য যে শুভকামনাটা দেওয়া হলো যে তোমরা ভালো থেকো, ওই শুভকামনাটাতে আসলে আমি অনুমান করতে পেরেছিলাম যে আমার জন্য সামনে কি আছে, কতটা স্ট্রাগল আমাকে করতে হবে। হাসপাতাল থেকে বাড়িতে ফিরলাম, তখন যে একটা আমাদের প্রথাগত ব্যাপার আছে যে 40 দিনকে আমরা আতুর ঘর ধরি বলি, অনেক সুপারস্টিশিয়াস কিছু নিয়ম কানুন আমরা মেনে চলি। বাট আই ওয়াজ দ্যাট মাচ আনফর্চুনেট ওমেন। পোস্ট ডেলিভারিতে মাত্র ডেলিভারির 11 দিন সময় যখন আমার চলছে এবং আমার বাচ্চার বয়স যখন মাত্র 11 দিন, তখন ওই মুহূর্তে আমাকে চাকরির জন্য, কাজের জন্য বা সার্ভাইভালের জন্য ছুটতে হয়েছে ঘরের বাইরে। তো টু সাম এক্সটেন্ট আমার বাচ্চা ওই অনেক ডিপ্রাইভ তো হচ্ছেই শুরু থেকে, এই ব্যাপারগুলোর থেকেও ও অনেক ডিপ্রাইভড হয়েছে, যেটা আসলে আমার কাছ থেকে ওর হওয়া উচিত ছিল না। বাট আই ওয়াজ বাউন্ড টু, আমার কিছু করার ছিল না। ওকে রেখে রেখে আমাকে কাজ খুঁজতে বেরোতে হয়েছে, কাজ করবার জন্য বেরোতে হয়েছে। আমার তো ওর 11 দিন বয়স যখন, তখন থেকে আমি শুটিং করতে শুরু করি। এমনও সময় গেছে যে আমি শুটিং স্পট থেকে ফিডারে করে আমার ব্রেস্ট ফিড ওর জন্য আমি পাঠিয়ে দিই। আমি উত্তরে শুটিং করছি, আমার বাসা তখন কলাবাগানে। আমার মা বারবার ফোন করছে যে বাচ্চা কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলছে, কারণ একটা মিনিমাম পিরিয়ড থাকে যখন আসলে এক্সট্রা ফুড হিসেবে পৌটার দুধ বা এই ব্যাপারগুলোকে দেওয়া যাবে না বা শুট করার ব্যাপার কিছু থাকে। তো তখন আমি শুটিং করেছি, আমি পাম্প মেশিন নিয়ে বাচ্চার ব্রেস্ট ফিড আমি পাঠিয়ে দিয়েছি। এরকম করে আমার বাচ্চাকে এবং আমাকে রিয়েলিটি ফেস করতে হয়েছে। একটা পর্যায়ে গিয়ে যখন আমার বাচ্চার বয়স 3.5 মাসের মতন হলো, ইন দ্য মিন টাইম আমি আবারও মাঝে মধ্যে যোগাযোগ করার চেষ্টা করতাম ভদ্রলোকের সাথে। তো এর মধ্যে যেটা হয়েছিল যে যোগাযোগ করার চেষ্টার একটা পর্যায়ে যখন আমার বাচ্চার বয়স 1.5 মাস, তখন একদিন ভদ্রলোক নিজে থেকে ফোন করে আমাকে বললেন যে আমার বাসায় একটু সে আসতে চায়। ওটাই ছিল আমার সন্তানকে ভদ্রলোকের প্রথম দেখতে আসা। উনি জাস্ট এসে এক পলক দেখলেন, কোলে নিলেন, 8 ঘন্টা খানিকের মতন উনি বসেছিলেন, কোনো কথাবার্তা বা কোনো কিছুই ছিল না, পুরো ব্যাপারটাই খুব সাইলেন্সের মধ্যে ছিল। উনি চলে গেলেন দেখে দেখে।
উনি যেদিন চলে যাচ্ছিলেন তখন আমি ওনাকে ওদিন বলেছিলাম যে আজকের পর থেকে আসলে দেখা সাক্ষাতের ব্যাপারগুলো কিছু সেটেল হলেই হবে, আদারওয়াইজ আপনি এভাবে করে হুটহাট আর কখনো আসা যাওয়া করবেন না। ওই কথার পরিপ্রেক্ষিতে তখন থেকে আমি একটু তার সাথে যোগাযোগ করে আবার তার সাথে কাউন্সিলিং করে নানা রকম ভাবে তাকে কনভিন্স করার চেষ্টা করে যাচ্ছিলাম যে আলটিমেটলি হোয়াট ইজ দ্য এন্ড, ওকে, তার মাথায় কি আছে আসলে, উনি কি চাইছেন। উনি তখনও কিন্তু আমাকে একবারের জন্য বলেননি যে উনি কোনো সিদ্ধান্তে যেতে পারবেন না, উনি অক্ষম বা ওনার বাইন্ডিংস আছে বা উনি ওনার সন্তানকে মানছেন না। আমি যেটা বুঝি যে উনি পজিটিভ নেগেটিভ কোনো কিছুই বলছেন না, একদম একেবারে একটা মাঝখানের একটা স্ট্যান্ড নিয়ে বসে হ্যাঁ, আছেন। তখনও পর্যন্ত। ওকে, তো আমি নক করতে করতে একটা পর্যায়ে যখন ফেড আপ হলাম, আমার ফেড আপ হওয়ার পেছনে কারণটা ছিল যে আমি যখন ভদ্রলোকের সাথে কনভিন্স করার জন্য যোগাযোগ করছি তখন মাঝখান থেকে ওনার ওয়াইফ বেরিয়ে এলেন, আরেকটা চরিত্র ঘটনার মধ্যে ঢুকলো। ওনার ওয়াইফ তখন সরাসরি আমার সাথে যোগাযোগ করতে শুরু করলেন। ওকে, প্রথম দিকের ব্যাপারটা খুব মিষ্টি ছিল, সেটা মেবি আমি পর্যন্ত রিচ করতে পারার জন্যে। আমাকে রিচ করতে পারার পর ডে বাই ডে ওনার ব্যাপারগুলো খুব বাজে দিকে যেতে থাকলো। লাইক উনি যখন তখন ফোন করে আমাকে গালিগালাজ করছেন, ওনার ওয়াইফ, যে এই ব্যাপারটা সত্যি কি মিথ্যা, আমি ওনার কাছে কনফেস কেন করছি না যে আসলে আমার সন্তানের বাবা কি এই ভদ্রলোকই কিনা। মানে আপনি ওনার ওয়াইফকে কিছু বলছিলেন না যে আলটিমেটলি এই সন্তানের বাবা যাকে আপনি লাভ করেন সে কিনা, এটা বলছিলেন না? হ্যাঁ, তখনও পর্যন্ত টোটাল মিডিয়া সেক্টরে শুধুই মাত্র আমাদের দুটো মানুষের, আমাদের দুটো প্রাণীর মধ্যে এই সিক্রেটটা সীমাবদ্ধ ছিল। এছাড়া আর কেউ জানতো না? এছাড়া আর কেউ জানতো না। আর আমার ফ্যামিলিতে কিছুটা ব্যাপারটা, এবং আপনার হাজবেন্ড জানতো? জি। ওকে, যখন আমাকে গালিগালাজ করছে, বাজে বিহেভ করছে, মানে একদম মানে আমাকে আমার অবস্থানগত জায়গা থেকে কত সহজে কি কি শব্দ ব্যবহার করে যে মুহূর্তের মধ্যে নামিয়ে ফেলছে, মানে ওটা আমি এখনো ভাবলে পরে আসলে আমার মানে গা শিউরে ওঠে। যে আমি একটা মানুষ এত সাফার করে, এত কিছু ফেস করে এসে, এত কিছু হজম করে এসে আমি এখনো এক্সপেকটেশন নিয়ে বসে আছি, সেখানে আমাকে আবার উল্টো মেন্টালি হ্যামার করা হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমার বাবা মাকে বিরক্ত করা শুরু হলো। আমার বাবা মার কাছে নানা রকম ন্যাগিংস আসা শুরু হলো, নানা রকম থ্রেট আসা শুরু হলো। তখন আলটিমেটলি আমি চিন্তা করলাম ওনার ওয়াইফের আচরণগুলোর জন্য যে আমাকে আসলে এখন একটু লিগ্যাল স্টেপে যেতে হবে। ওকে, ওকে, কারণ ওইরকম ভাবা পর্যন্ত আমাকে আসলে উনি এবং ওনার ওয়াইফ বাধ্য করেছিলেন। লিগ্যাল স্টেপ বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন, যে আপনি কোন ধরনের স্টেপে চিন্তা করছেন? আমি চিন্তা করেছিলাম যেটা, যে যেহেতু এই ব্যাপারটা উনি স্বীকার করছেন না, লিগ্যাল স্টেপে কি করে আসলে আমি স্বীকার কি করছে না আপনার যিনি ওর বাবা, সে স্বীকার করছে না? হ্যাঁ। উনি কি আপনাকে ডিরেক্টলি বললেন একটা স্টেজে এসে যে না আমি ওর বাবা না? হ্যাঁ, মানে যখন ওনার ওয়াইফ ইনভলভ হলেন, ওকে, তারপরে মানে একটা পর ওনার ওয়াইফ যখন ইনভলভ হলেন, গালিগালাজ করছেন, আমার ফ্যামিলিকে বদল করে ফেলছেন, আমি ওনার ওয়াইফকে কনফেস করে দিয়েছিলাম যে দিস ইজ দ্য আলটিমেট স্টোরি। ওকে, তো তখন ওনার ওয়াইফ নানা রকম ভাবে ওনাকে একটু ঝামেলা করেছে, নানা রকম ভাবে একটা কাছে থাকা মানুষকে অনেক সহজে যেভাবে করা যায় মোটিভেট করে ফেলা যায়, তো যেটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না অনেক দূরত্বের কারণে। এবং তার হাজবেন্ড তার ওয়াইফের কাছে সম্মান টিকিয়ে রাখার জন্য বা যে কোনো ভয় ভীতি, সম্মান বোধ, অপমান বোধ, ওগুলো পার্সোনালিটির কথা চিন্তা করে হয়তো মাথা নত করবেন না জন্য ওরকম একটা স্ট্যান্ড নিয়ে নিলেন, যে উনি তখন অস্বীকার করলেন যে না না, এটা একদম একটা বদনাম দেওয়ার জন্য এখন এই ধরনের কথাবার্তা বলছে। আমার ও চেয়েছিল আমাকে বিয়ে করতে, এখন আমার সংসারে আগুন লাগিয়ে চাচ্ছে যে আমার সংসারটা ভাঙুক, তাহলে পরে ওর জন্য হয়তো সুবিধা হবে। এই ধরনের কথাবার্তাগুলো যখন সে যে মানুষটার সাথে আসলে আমার টোটাল বিষয়টা নিয়ে লেনদেন, ওই মানুষটিই বলতে শুরু করলে, আমি ফিল করতে লাগলাম যে আমার মানুষটি আমার নেই। তো তখন আমি
একটু এগ্রেসিভ হয়ে গেলাম যে এখন আসলে আমাকে কিছু করতে হবে। কিছু করা বলতে ও যেহেতু অস্বীকার করেই ফেলেছে একবার যে আমি মিথ্যে কিছু চাপাচ্ছি, তো এটাকে তাহলে আমার স্বীকার করানোর উপায় বলতে তো আমার হাতে উপায় কিছু নেই, জি আমাকে লিগেলি এগোতে হবে। তখন আমি লিগেলি এগোলাম। আমাকে প্রচন্ড রকম গালিগালাজ করা হলো ফোনে। একই সময়ে ওয়াইফের হাত থেকে হাজবেন্ড ফোন নিয়ে গালিগালাজ করছে, আবার হাজবেন্ডের হাত থেকে ওয়াইফ ফোন নিয়ে গালিগালাজ করছে আমাকে। ভাইস ভার্সা। হ্যাঁ, আমি একটা মানুষ এপাশে ফোন ধরে আমি শুধু শুনেই যাচ্ছি। দুজনই গালিগালাজ করছে। দুজনই গালিগালাজ করছে। আমার অপরাধ হচ্ছে হাজবেন্ডের জায়গা থেকে যে আমার ওয়াইফ ফোন করেছে, তুমি মানে ও ওয়াইফের সামনে বলছে না যে তুমি সত্যটা কেন বলেছো, ও ওই পার্সপেক্টিভ থেকে কথা বলছে যে তুমি এই ধরনের কথা বললে কেন। আর ওয়াইফ বলছে মানে কতটা নোংরা মেয়ে মানুষ হলে নিজের চরিত্র হনন করে হলেও এই ধরনের কথা ছড়িয়ে বেড়ায়। ওকে ওকে। আমার চোখের সামনে আমার সন্তান বিছানায় শোয়া, আর আমার সন্তানের পিতৃত্ব যিনি আসলে বিলং করেন সেই মানুষ আমাকে ফোনে এভাবে বলছে আমি একটা আমার আসল, আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে ওগুলো শুনছি, ওগুলো ফেস করছি। আফটার অল দিস থিংস আই হ্যাভ বিন ফেসিং। তো তখন আমি একটু রিভেঞ্জিভ হলাম, আমি একটু এগ্রেসিভ হলাম। আমি জাস্ট একটা কথা ওনাকে খুব ভদ্রভাবে ফোনে খুব শান্ত গলায় বললাম যে যতটা আপনি বাড়লেন আমাকে আসলে কিছুটা হলেও এবার এগোতে হবে, মানে আপনাকে আমার ধরতে হবে, আপনি অনেক বেশি দূরে চলে গেছেন। এই গালিগালাজগুলোর উত্তর আমি দেব, আমি এগোই, আপনার সামনে যখন আসবো দেব। আমি তখন সামহাও আমার হোম টাউন যেখানে ওখানে ছিলাম, ওখান থেকে ঠিক তার পরদিন সকালবেলাতেই আমি ঢাকায় ব্যাক করলাম। ওই দিন থেকেই জাস্ট আমার হাঁটা শুরু হলো। আমি জীবনে কোনোদিন থানা দেখিনি, পুলিশ ইউনিফর্মে চিনেছি, কখনো কোনো পুলিশের সাথে আমাকে সরাসরি ফেস করতে হয়নি, আমি কথা বলিনি। লয়ারদের সাথে কথা বলতে গেলে আমার গা হাত পা কেঁপেছে। আমার কেস হিস্ট্রি প্রথমে বলতে হয়েছে যখন, তখন কেস হিস্ট্রি শুনে সবাই আমাকে বলেছে যে আমি আমার উইদাউট কনসেন্টে রেপড হয়েছি। এবং এই গল্পগুলো যখন বারবার আমাকে লয়ার, থানা, পুলিশ এই জায়গাগুলোতে যে বলতে হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে যতবার আমি গল্প বলেছি ততবারই আমি রেপড হয়েছি। তারপরে আমি ভিকটিম সাপোর্ট সেন্টারে আমি খুব এই জায়গা থেকে খুব লাকি যে আমি খুব স্ট্রং কিছু স্ট্যান্ড পেয়েছিলাম। আমার পাশে খুব খুব বড় বড় কিছু মানুষ এসে দাঁড়িয়েছিলেন, আমাকে অ্যাডভাইস করেছিলেন, আমাকে সহযোগিতা করেছিলেন এই মামলা মোকদ্দমার ব্যাপারগুলো বোঝাতে, ওয়েগুলো দেখাতে। আমি ভিকটিম সাপোর্ট সেন্টারে গেলাম, সেখান থেকে সালিশি বৈঠকের জন্য তাকে প্রথম ডাকা হলো। তখন দুবার চিঠি পাঠানোর পরে 3বারের বার সে আসলো। এসে উনি বললেন যে আমরা এটা পার্সোনাল লয়ার নিয়ে মিউচুয়াল করব। আমি তো একবারও বলিনি যে আমি মিউচুয়াল করব না, কিন্তু এভাবে মানে ভিকটিম সাপোর্ট সেন্টার, থানা, পুলিশের মধ্যে এরকম করে বসে এত নোংরা ভাবে না। আমি পার্সোনাল লয়ার নিয়ে, যার যার পার্সোনাল লয়ার নিয়ে বসে এটা অ্যামিকেবল সেটেলমেন্ট করবো। তো আমি তখন ইনস্ট্যান্টলি আমার লয়ারের সাথে কথা বললাম। আমার লয়ার খুব উৎসাহিত হয়ে আমাকে বললেন যে তুমি রাজি হয়ে যাও, ওইটাই সবচেয়ে ভালো হবে। আমি ওকে একটু অবজার্ভ করতে পারবো, আমি ওকে রিড করতে পারবো, ও আলাদা করেই বসুক। তো তখন একটা ডেট ফিক্স করে আমরা পার্সোনাল লয়ার নিয়ে বসলাম। দ্যাট মিনস হচ্ছে আমি দুটো স্টেজ পার করলাম, ভিকটিম সাপোর্ট সেন্টার, লয়ার, এবং লয়ারের কাছে যেদিন বসলাম সেদিন ওনার লয়ার এবং উনি দুজন মিলে কথা বলছেন। বাট সিস্টেমেটিক ওয়েটা হচ্ছে যে যখন সালিশি বৈঠকে বসা হয় তখন আসলে লয়ার টু লয়ার কথা হয়। আমার লয়ার আমাকে বিন্দু মাত্র কোনো টু শব্দটি করতে দেননি, আর ওনার লয়ার এবং উনি সমানে আমার সামনে এবং আমার লয়ারের সামনে বসে আমার চরিত্রকে যেভাবে পোস্টমর্টেম করলেন, তো ফিজিক্যালি রেপ হওয়ার চাইতে ওটা অনেক বেশি জঘন্য ছিল। ওই সিচুয়েশনটাও আমাকে ফেস করতে হয়েছে, আমাকে টলারেট করতে হয়েছে, জাস্ট অনলি বিকজ অফ দ্য রাইটস অফ মাই বেবি। ওগুলো আমাকে আরো বেশি যে তৈরি করলো ভেতরে ভেতরে, যে এগুলো যখন আমাকে শুনতেই হচ্ছে অ্যাট এনি কস্ট আমি ট্রুথটাকে বের করব, তার জন্য আমাকে যা করতে হয়। তো ওই যে ছোটবেলায় মার বকুনি থেকে জেদ হতো, হাত পা কেটে ফেলতাম, ওই জেদটা আসলে এখন আমাকে মানে আমার খুব কাছের মানুষ, ওই প্রসঙ্গগুলোতে আমি যেতেও পারছি না। আজকে ইনফ্যাক্ট আমার খুব ওই কাছের মানুষটি, আমি ছোট্ট করে তো বলি, যার জন্য আমি আবার দ্বিতীয়বার জীবন পেয়েছি, ওই মানুষটি আজকে আমাকে রিয়ালাইজ করছে যে
সবসময় নেগেটিভ জেদগুলো আসলে আজকে আমি যে সার্ভাইভ করছি, ওই জেদগুলো আমাকে পজিটিভলি সার্ভাইভ করাচ্ছে, সার্ভাইভ করতে শিখিয়েছে। সো দ্যাটস দ্য রিজন আমি সার্ভাইভ করছি এবং আমি আমার সন্তানকে সার্ভাইভ করাতে পারছি। ওদিন ওরা ওখান থেকে নেগেটিভ কনভারসেশন এন্ড করে চলে এলো যে না, আমি যেহেতু ডিভোর্স না করে একটা সম্পর্কের মধ্যে থেকে একটা সন্তানকে জন্ম দিয়ে ফেলেছি, সো হাউ কাম ইটস পসিবল আমি এটা দাবি করি যে আমার সন্তানের পিতা ওই ভদ্রলোক। ওকে, তো তখন আমার লয়ার বলে যে এটা খুব সিম্পল, এটা ডিএনএ টেস্ট করলেই প্রুফ হয়ে যাবে। এখন আপনি কি চান, ডিএনএ টেস্ট করতে চান? তো উনি বললো যে হ্যাঁ আমি ডিএনএ টেস্ট করতে চাই। আমার লয়ার খুব হেসে দিয়ে তখন বললো যে আপনি তো না বুঝে এই কথাটা বলে ফেলেন যে ডিএনএ টেস্ট করতে হবে। ডিএনএ টেস্ট করতে গেলে কি করতে হবে আপনার জানা আছে? ডিএনএ টেস্ট করতে গেলে আসলে এটা একটা মামলা হতে হবে, মামলাটা কোর্টে উঠতে হবে, কোর্ট অনুমতি দেবে যেটা ডিএনএ টেস্ট হবে, দেন ডিএনএ টেস্ট হবে। আর মামলাটা যখন হবে তখন আসলে আপনি একজন ক্রিমিনাল হবেন, কারণ কেসটা তখন আপনার এগেনস্টে এই সেকশনের মধ্যে পড়ে যাবে যে আপনি আসলে উইদাউট কনসেন্টে রেপ করেছেন। ইউ আর এ ক্রিমিনাল লাইক ইউ আর এ রেপিস্ট। তো ঠিক আছে, তাহলে আমরা আমাদের মতন করে প্রিপারেশন নিই, আপনারা আপনাদের মতন করে প্রিপারেশন নেন। তার 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আমি মামলার জন্য সবকিছু রেডি করলাম। আমি মামলা করলাম। মামলা করার জন্য আমাকে পুলিশ হেডকোয়ার্টার থেকে শুরু করে সব সেক্টরের মানুষগুলোকে ফেস করতে হয়েছে। আমি এই পার্টটাতে যখন স্ট্রাগল করছি মামলাটা করবার জন্য, তখনও আসলে একেবারে আমি পুরোপুরি রকম ভাবে একলা ছিলাম। তখন আমার ফ্যামিলি সাপোর্ট কেউ ছিল না, কারণ যখন ফ্যামিলিকে বদার করা হয়েছে নানা রকম ভাবে ফোন টোন করে, তারা তখন আমাকে বলে দিয়েছে যে তোমার সাথে কোনো রকম যোগাযোগ থাকবে না, তুমি রেখো না কোনো যোগাযোগ। তো আমি একলা একটা মেয়ে মানুষ, এরকম বয়সের একজন মেয়ে মানুষ হয়ে এই ব্যাপারগুলো আমি হ্যান্ডেল করতে পারবো কিনা এটা না জেনে আমি মাঠে নেমেছিলাম। তো আমাকে হ্যান্ডেল করতে হয়েছে এবং আমি ওই সময়গুলো পার করে এসেছি। পার করে এসে যেদিন আমি আলটিমেটলি মামলা করলাম, আমার মামলাটা হলো বিকেল 5টায়, আর রাত 8টায় পুলিশ ফোর্স পাঠানো হলো, রাত 12:30টায় ভদ্রলোককে অ্যারেস্ট করা হলো। ভাষার দুষ্টুমি আমরা খুব দেখতে পাচ্ছি, খুবই ক্রুশিয়াল একটা মোমেন্টে আছে। প্রিয় শ্রোতা, অনেক বেশি হালকা করে দিয়েছে ও, আপনারা ধূপধাপ শব্দ শুনতে পাচ্ছেন। আসলে ওকে নিয়েই জীবনের অনেক বড় একটা স্ট্রাগল। আপনি কি কথা বলবেন? তাহলে একটু আমাদেরকে কথা বলতে দেন। ওকে, আমি একটু কথা বলুক। হ্যাঁ বলেন। তো অ্যারেস্ট হওয়ার পর যেদিন রাতে উনি অ্যারেস্ট হলেন, সকালবেলা থেকে মানে মোটামুটি মিডিয়ার যারা অনেক উচ্চ পদস্থ, অনেক ক্ষমতাসীন বা ভীষণ রকমের সেলিব্রিটি পর্যায়ের মানুষজন, তাদের নানা রকম ফোন, নানা রকম সিম্প্যাথি, নানা রকম সাজেশন, মানে সবকিছু মিলিয়ে আমি অস্থির হয়ে যেতে লাগলাম। ইট ওয়াজ ফর ইউ অর ফর হিম? তখনকার অ্যাপ্রোচ গুলো ছিল যে আমার জন্য। ওকে ফাইন। যে আগে কেন আমাদেরকে বলনি, আমরাই তো সব সলভ করে দিতে পারতাম, এত দূর পর্যন্ত যেতে হতো না, এত নোংরামির পর্যায়ে ব্যাপারটা যেত না, লাইক দিস। তো এরপর আলটিমেটলি সারাদিনের মধ্যে আমাকে এমন ফোনও ফেস করতে হলো যে কোর্টে চালান হয়ে যাবে, তো কোর্টে চালান হওয়ার আগে এসে ব্যাপারটা মিটিয়ে ফেলো, তা না হলে কিন্তু তোমার বাচ্চা সহ তোমাকে খুঁজে পাওয়া যাবে না। আমি অনুষ্ঠানে আসার আগে আমি ভেবেছিলাম যে আমি নামগুলো ডিসক্লোজ করব, বাট আসলে এত বেশি তিক্ততা চলে এসছে এই ক্যারেক্টার গুলোর উপরে যে অবচেতনেও এই নামগুলো মনে করতে গেলে আমার প্রচন্ড রকম শ্রদ্ধা কাজ করে এই মানুষগুলোর। এরা ইনফ্যাক্ট মিডিয়ার পারসন, মিডিয়ার ভীষণ রকম সুপরিচিত সেলিব্রিটি বলে মানুষ তাদেরকে জানে, তাদেরকে দেখলে মানুষ দৌড়ে এসে অটোগ্রাফ নেয়, ছবি তুলতে চায়, মানে নানা রকম চেহারা নিয়ে তারা ঘুরে বেড়ায়। আসলে ওকে, দিস আর দ্য ফ্যাক্টস। ওকে ওকে। এই মানুষগুলোকে আবার আমাকে এভাবে ফেস করতে হয়েছে। তো আমি আমার জায়গাতে খুবই অটল ছিলাম। যাদের যাদের সাথে আমি কথা বলেছি তাদেরকে আমি বলেছি যে এখন আর আমার কিছু করার নেই, মামলাটা করার আগ পর্যন্ত আমি অনেক চেষ্টা করেছি, এখন আর আমার কিছু করার নেই। ডিএনএ টেস্ট কি শেষ পর্যন্ত হয়েছিল? আলটিমেটলি অ্যারেস্ট হওয়ার 5 দিন পর ডিএনএ টেস্টের অর্ডার এলো কোর্ট থেকে। ডিএনএ টেস্ট হলো, ডিএনএ টেস্ট হওয়ার 21 দিন পর রেজাল্ট দিল। তো যেদিন ডিএনএ টেস্টের রেজাল্টটা দেওয়া হবে ওই দিন আসলে আমার কাছে ছিল এই রকম, আমার লেবার পেইন, আমি একজন প্রসূতি নারী শুধুমাত্র যার
ভাগ্যে কুলিয়েছে যে মা হতে পেরেছে, সে ছাড়া আর কেউ ওই লেবার পেইনের অনুভূতি বা কষ্ট কোনোটাই ভাষাতেও প্রকাশ করে বোঝাতে পারে না। এসএসসি এইচএসসি পরীক্ষার মতন পরীক্ষার রেজাল্ট গুলো হওয়ার আগে যেরকম পালপিটেশন টেনশন কাজ করে, ডিএনএ টেস্টের রিপোর্টটা পাওয়ার ওই মুহূর্তে আমার ওই দিনটা আসলে ওরকম ছিল যে কোনো কারণে যদি রেজাল্ট ভুল আসে বা কোনো কারণে যদি আমারও কোনো মিস্টেক থেকে থাকে, মানে আমি তো তাহলে আসলে আর কোথাও থাকবো না, আমার অস্তিত্ব একদম বিলীন হয়ে যাবে। সেটা মিডিয়া থেকে হোক, ফ্যামিলি থেকে হোক, ইভেন যারা আজকে আমাকে ফোন করে থ্রেট দিচ্ছে তারা আমাকে কি করবে আমি জানি না। রেজাল্ট পজিটিভ আসলো। আমার মামলাটা আসলে এখনো চলছে। আমি আমার বাচ্চার যখন 7.5 মাস বয়স তখন মামলাটা করেছিলাম, আজকে ওর বয়স 3 বছর। এখনো পর্যন্ত বাংলাদেশের সিস্টেম এত স্লো, আর সিস্টেমের মধ্যে এত বেশি মানে নিয়মের মধ্যে এত বেশি অনিয়ম যে এখনো অব্দি আমার বাচ্চার বয়স 3 বছর হয়ে গেছে, কথা বলতে পারে। আজকে কোনো কারণে অ্যাক্সিডেন্টালি আমি অ্যাবসেন্ট হয়ে গেলে আমার বাচ্চাই হয়তো সেদিন সাক্ষী দিতে কোর্টে উঠবে। মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে এখনো অব্দি আমি সাক্ষী দিতে পারিনি। এটাকে ডিলে করে 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 এত লেন্দি করা হচ্ছে। বাট আমার উইনিং পয়েন্টটা ওই দিন ছিল যেদিন আমি ডিএনএ টেস্টের রেজাল্টটা হাতে পেয়ে গেছি। আর উনি জেলে থাকাকালীন অবস্থায় 2 বার বেইল নিয়ে বাইরে এসেছিলেন। ফার্স্ট টাইম উনি ডিএনএ টেস্টের রিপোর্টটাকে সাপ্রেসড করে হাইকোর্ট থেকে বেইল নিয়েছিলেন। সেটাকে আবার আমি কারেকশন করে ডিএনএ টেস্টের রিপোর্ট কোর্টে জমা দিয়ে ডকুমেন্টস হিসেবে ওটাকে দেখিয়ে তার বেইলটাকে ক্যান্সেল করিয়েছি। সেকেন্ড টাইম যখন সে আবার বেইল নেওয়ার জন্য চেষ্টা করলো তখন তাকে হাইকোর্ট থেকে একটা শর্ত জুড়ে দেওয়া হলো যে যেহেতু ডিএনএ টেস্টের রেজাল্ট পজিটিভ, তুমি শাস্তি কি পাবে সেটা পরে, স্টেট বাই স্টেট তোমার মামলার পর্যায়ে শেষ হয়ে তুমি রায় জানতে পারবে। কিন্তু যেহেতু ডিএনএ টেস্টের রেজাল্ট পজিটিভ, দ্যাট মিনস মামলার এন্ডিংটা আসলে প্রসেস অনুযায়ী আগাবে, বাট এন্ডিংটা জানা কি হবে। সো দেয়ার ইজ নো ওয়ে টু এসকেপ। Okay. So that's why you are liable to take responsibilities of this baby. তোমাকে এই বাচ্চার ভরণ পোষণের দায় দায়িত্ব নিতে হবে। সেটা তুমি যাই নাও, যাই করো, যেভাবেই করো, তোমাকে নিতে হবে এবং ওটা তোমাকে কোর্ট নির্ধারণ করে দেবে। তো দ্যাট ডে ওয়াজ মাই সেকেন্ড উইনিং পয়েন্ট, যে সেদিন উনি কোর্টে দাঁড়িয়ে স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ, আমার সন্তানের ভরণ পোষণ আমি দেব, কারণ যেহেতু এটা আমার সন্তান, ডিএনএ টেস্টে এটা প্রুফ হয়েছে। আমি মামলায় জিতে গেছি। আজকে থেকে 20 বছর পরে রেজাল্ট হোক, রায় হোক, আই ডোন্ট হ্যাভ এনি বদারেশন। আমার যেটুকু জেতার ছিল আমি জিতে গেছি। ওকে, উনি কি এখনো জেলে আছেন? না, ওই যে শর্ত দেওয়া হলো ওনাকে, ওই শর্ত দিয়ে ওনাকে বেল দেওয়া হলো যে উনি স্বীকার করে একটা মেইনটেনেন্স দেবেন বাচ্চাকে। ওই শর্ত উনি এখন বেল নিয়ে বাইরেই আছেন। মামলার রেজাল্ট এখন পর্যন্ত হয়নি? না, মামলা এখনো পেন্ডিং আছে। মামলার রেজাল্ট আলটিমেটলি কি হতে পারে? অ্যাজ পার দি ল, সো ফার আই ক্যান সে যে আমার লয়ারদের কাছ থেকে আমি যতটুকু জেনেছি, মামলার রেজাল্ট আলটিমেটলি একটা যে তার 10 থেকে 14 বছরের একটা জেল হবে। এবং আই ফিল প্রাউড যে এখানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখন এত কিছু মধ্যে মানে নারী ব্যাপারটাকে এত বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে কিছু সম্মানজনক জায়গা থেকে, যে এখানটাতে রায় কি হবে এটা আসলে জাজমেন্টে যিনি থাকবেন ওনার দায়িত্ব হচ্ছে উনি শুধু রায়টা পড়বেন, বাট দ্য অপশন হচ্ছে যে ভিকটিম, তাকে অপশন দেওয়া হয়, সে চুজ করবে যে মানে রায়টা সে কি চাইছে, ইদার দ্য মিউচুয়ালাইজেশন অর দি পানিশমেন্ট। আপনি কি চান? ইফ আই সে পানিশমেন্ট, তো তখন এটা পানিশমেন্টের দিকে যাবে। আমি যদি মিউচুয়ালাইজেশন চাই তো এটা মিউচুয়াল করে দেবে কোর্ট। ইজ ইট পসিবল আমার এতক্ষণের কথা শুনে মানে এটা এক্সপেক্ট করা যে আমি বলবো আমি মিউচুয়ালাইজেশন চাই?